Yes. Good evening, everyone. গুড নাইট বলার সময় আমি গুড ইভিনিং বলছি, তার কারণটা হলো আমি রিয়েলি সরি। অ্যাকচুয়ালি আজকে আমার লাইভের ডেট ছিল, তো অ্যাজ ইউজুয়াল যা হয় মানে বাই দ্য ওয়ে আমি শোনা যাচ্ছে কি না আমি সেটা বুঝতে পারছি না। মধুমিতা হ্যালো লিখেছ, আশা করি শোনা যাচ্ছে। এটা একটা বেসিক্যালি সাডেন লাইফ, সাডেন লাইফ এই কারণে। ওকে, হ্যাঁ হ্যাঁ রাত হলো, হ্যাঁ ওকে রাত হলো, তার কারণটা বলছি। আজকে অ্যাকচুয়ালি আমার মানে শিডিউল ছিল, সামহাও আই মিসড আউট। হতে পারে মর্নিংয়ের সেই ভয়ঙ্কর বৃষ্টি, তারপর অফিসের চাপ, অডিটিং চলছে, তো সব মিলিয়ে আমি জাস্ট কমপ্লিটলি ফরগেট। তো এই মাত্র আমাকে শ্রেয়া হোয়াটসঅ্যাপ করেছিল, তখন আমার মনে পড়লো মাই গুডনেস আজকে তো আমার ছিল, তো সামহাও আই মিসড আউট। তো আমি একবার চিন্তা করে দেখলাম যে অ্যাডমিন টিমের সঙ্গে কথা বলি যে একটা সাডেন লাইভ করা যায় কিনা। অনেকদিন থেকে বলছি না, অনেকে রিকোয়েস্ট করছিল। লাস্ট টাইম অলসো আই মিসড আউট, আমি হায়দ্রাবাদে ছিলাম, সেই জন্য আমার একটা চোখের ট্রিটমেন্টের জন্য, সেই জন্য আমি ওই দিনও মিস করি। তো আজকের ডেটটাও সামহাও আই মিসড আউট। তো ভাবলাম যে একটা সাডেন লাইভ করি, যারা শুনবে তো শুনবে, আর অনেকে এবার অনেক রাতে এবার শুনতে ভালোবাসে, অনেকে দেখেছি, আদারওয়াইজ লাইভ শুনবে, সরি ডেফার্ড লাইভ শুনতে পারবে। তো সেই জন্য চলে এলাম। তো অনির্বাণদা আমাকে খুব হেল্প করলো। অনির্বাণদা বললো যে হ্যাঁ দাদা আপনি চলে আসুন, আমি অ্যাপ্রুভেল দিয়ে দিচ্ছি। আমি ভাবলাম হ্যাঁ একটু আপনাদের সঙ্গে কথা বলা যাবে, একটু গল্প বলা যাবে, পরে না হলে ডেফার্ড লাইভে শুনতে পাবেন। তো দ্যাটস ওয়াই ইটস এ সাডেন লাইফ। কোনো অ্যানাউন্সমেন্ট ছিল না মর্নিংয়ে, আমার মনেও ছিল না, থাকলে নিশ্চয়ই আমি অ্যানাউন্সমেন্টটা দিতাম। এনিওয়ে, যারা শুনছো আজকে একটা গল্প বলছি, যারা খুব রিসেন্ট একটা ঘটনা নিয়ে আলোচনা করছি। বিয়ের মানে সিজনটা চলছে এখনও বিয়ের সিজনে বিয়ে চলছে। তো তার মধ্যে কিছুদিন আগে আমার পরিচিত মানে একজনের বিয়ে হয়, তো ওনার বন্ধুর বিয়ে হয়। আর হ্যালো রুমকি, সাডেন লাইফ, আমি সব ভুলে গেছিলাম। সাডেনলি আমাকে শ্রেয়া মনে করা নয়, আমি শুরু করলাম। তোমরা যারা লাইভে আছো তারা শুনো, আর বাকি যারা পরে যদি ডেফার্ট শুনে নেবে রেকর্ডেড লাইভটা। তো সাডেনলি এখন উড়িষ্যা, ওকে সুমন্ত রয় ফ্রম উড়িষ্যা, থ্যাংক ইউ সো মাচ। এখানে এখন বেশ ভালো ওয়েদার, সাইক্লোনটা বোধহয় উড়িষ্যাও যাচ্ছে, বেশ একটা ভালো ওয়েদার। তো হাই সুস্মিতা, থ্যাংক ইউ। শর্মিষ্ঠা, সরি, থ্যাংক ইউ। হঠাৎ কী হলো, বিয়ের সিজন চলছে, তো তো একজনের বিয়ে হয়, তো মানে যার বিয়ে হয় ওনার দাদার বিয়ে হয়। তো ওরা একটা ভাড়া বাড়িতে থাকতো, সেখানে ছোট্ট ঘর। তো ওরা কী করলো, একটা পাশের একটা বিয়ের পর একটু জায়গা বা বাড়ির লোকের অন্য লোকটোক আসবে, সেই হিসাবে ওরা কী করলো, একটা অন্য জায়গায় একটা ভাড়া বাড়ি দেখা শুরু করলো। তো ঘটনাটা আমাকে বলেছে হার্ডলি মাস খানেক হবে। তো তারপরেই ওরা একটা বাড়িতে শিফট করে, মানে পাশাপাশি, মানে খুব বেশি একটা যে দূর তা নয়, যে বাড়িটাতে ছিল সেটা ছোট হচ্ছিল বিয়ের পর। আর মধ্য মিডিল ক্লাস, লো মিডিল ক্লাস ফ্যামিলির, তো বেশি বড় অ্যাপার্টমেন্টেও যেতে পারছে না, যা ছিল তা বেশ ছোট বাড়ি। তো সেই জন্য একটা বাড়ি নিতে হলো আর কি। তো সেই বাড়িটা নিয়েছে। তো এরিয়াটাও বলতে পারি আমি, ওটা ওই উল্টোডাঙ্গার সাইডটাতে, এটা ভেতরের দিকে, আর ডিটেলসে বলছি না আমি। তো ঠিক আছে, তো বিয়ের পর যখন ওরা ওইখানে শিফট হয়, তো হঠাৎ করে সবই ঠিকঠাক ছিল, কিন্তু মনে হচ্ছিল যে বাড়িটার মধ্যে কিছু একটা মানে অস্বাভাবিক কিছু ওরা লক্ষ্য করতে পারছিল। মানে মনে হচ্ছিল না পুরো ঠিকঠাক, কিছু একটা যেন। থ্যাংক ইউ শর্মিষ্ঠা, তুমি সব ফটোতে লাইক কমেন্ট করো এফবিতে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আমি ওটা দেখতে পাই, থ্যাংক ইউ সো মাচ। তো মনে হলো যে বাড়িতে কিছু একটা
মানে নর্মাল নয়, কিছু একটা ঠিকঠাক মনে হচ্ছে না। এবার বাড়িতে শুধু নূতন বিয়ে করা বর কনে, আর কেউ নেই। তো এরা দুজনেই কাজ করে, একটা ছোট্ট দুজনেই প্রাইভেট কোম্পানিতে কাজ করে, রাতের বেলা ফিরে। তো রাতের বেলা যখনই ওরা বাড়ি ফিরে, তো তখনই ওরা মানে ফিল করে বাড়ির মধ্যে একটা 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 পচন মতো গন্ধ, একটা কিছু একটা মানে পচে যাওয়ার মতো গন্ধ হচ্ছে। তো ওরা ভাবলো বাড়িটাই তো দুটো রুম, একটা ড্রয়িং রুম, একটা বেডরুম, একটা আর কিচেন আর টয়লেট বাথরুম, আর তো কিছু নেই। তো এই আর জিনিস মানে যেহেতু নতুন ওরা শিফট হয়েছে, আবাসপত্র কিছু নেই, তাহলে কি যদি ইঁদুর বা অন্য কিছু যদি মরে, ওরা এটা বুঝতে পারবে। আর জেনারেলি কী হয়, আমরা ইঁদুর মরার যে স্মেলটা বুঝতে পারি যে এটা ইঁদুর মরার স্মেল, কিন্তু স্মেলটা খুব আনকমন। ওরা কিন্তু বুঝতে পারছিল, ওরা দুজনেই স্মেলটা পাচ্ছিল। মানে ওই বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে স্মেলটা আসে, মানে দরজাটা ওরা যখন রাত্রেবেলা সন্ধ্যেবেলা মানে অ্যারাউন্ড 8:30 9 o'clock যখন অফিস থেকে ফিরছে, তো তোমার তাড়াতাড়িটা শুরু হয়েছে। আমি জাস্ট এসছি আজকে সাডেন লাইভে, আমি এই জাস্ট শুরু করলাম ফার্স্ট গল্প। তো হঠাৎ না মানে দরজাটা খোলার সঙ্গে সঙ্গে একটা স্মেল আসে। স্মেলটা খানিকটা সময় থাকে, তো স্মেলটা চলে যায়। কিন্তু স্মেলটা কীরকম স্মেল ওরা নিজেরাও আইডেন্টিফাই করতে পারছিল না। ওরা এটা বুঝতে পারছিল যে স্মেলটা কোনো ইঁদুর মরার নয়, কোনো জন্তু জানোয়ারের নয়। বা অনেক সময় হয় না আমাদের ভাম, যে বলে ভাম আসলে একটা কিন্তু এরকম একটা স্মেল বলে, ভামের স্মেলও নয়, এরকম একটা একটা আনকমন স্মেল একটা ওদের লাগছিল। তো ওরা অতটা চলো ঠিক আছে, টায়ার্ড হয়ে এসছে। পরে ওরা আস্তে আস্তে রিয়েলাইজ করলো এই স্মেলটা আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু একটা আলাদা স্মেল থাকে, বডি অর্ডার যেটাকে বলে না, বডি স্মেল যেটা আমরা যেটা বডি অর্ডার যেটাকে আমরা বলি এখানে ইংরেজিতে শব্দে। প্রত্যেকটা মানুষের কিন্তু একটা আলাদা আলাদা গন্ধ থাকে, তাই তো? মানে শরীরের একটা আলাদা গন্ধ হয়। ওই গন্ধটা ছিল একটু আলাদা এবং একটা আনকমন। ওরা তখন ভাবলো তাহলে যখনই রাতের বেলা ফিরে দরজাটা খুলে ওই স্মেলটা আসে। বিয়ের হয়েছে, একটা নতুন একটা জীবন শুরু, তার মধ্যে এইরকম একটা সিচুয়েশন। ওরা ডে বাই ডে একটু টেন্স হওয়া শুরু করলো। মানে instead of enjoyment they become very tense in their daily livelihood or daily life. খুব মানে টেন্স হওয়াটা খুব স্বাভাবিক, খুব ন্যাচারাল। বিয়ের পর কোথায় আনন্দ হবে, কোথায় মানে ওরা বাড়িতে ঢোকার আগেই খালি ওই দুজনেই ওটা ভাবে যে এখন বাইকে থেকে নামবো, এবার আজকে কি হয়। অনেক সময় অনেক ধূপ বাতি অনেক কিছু জ্বালিয়ে দেখেছে, মানে বডি বা কী বলে ওটাকে, রুম ফ্রেশনার, ঠিক আছে। পরে মানে আস্তে আস্তে স্মেলটা আবার চলে এসে পুরোনো স্মেলটা। সবচেয়ে ওদের আরও মানে ওদের আরও ভয় লাগা শুরু হলো যখন মাঝে মাঝে মানে রাতে ঘুমিয়েছে, ওরা দেখছে মানে হঠাৎ পাশের ঘরে কেউ যেন একটা হাঁটাচলা করছে, একটা নড়াচড়া করছে, কিছু একটা যেন যাচ্ছে। তারপর রাতের বেলা হাজব্যান্ড ওয়াইফ শুয়ে আছে, হঠাৎ মনে হলো যে বাথরুমে কেউ গেছে, হয় বর হোক আর ওয়াইফ, যে কোনো একজন কেউ গেছে। কিন্তু না, পাশ ফিরে আবার ঘুম ভেঙে গেছে না, শুয়ে আছে। জিজ্ঞেস করলে তুমি কি গেছিলে বাথরুমে? না, আমি তো যাইনি। তো এরকম কয়েকদিন হচ্ছিল যে মানে ওরা বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে স্মেলের পাশাপাশি কিছু একটা আঁচ করছিল, এবং গন্ধটা কিন্তু মানে খুব একটা যে মানে মানে ভয়ঙ্কর ধরনের মানে বাজে গন্ধ তা নয়, কিন্তু গন্ধটা সহ্য করা যাচ্ছিল না, আনটলারেবল। মানে গন্ধটা কীরকম একটা আনবিয়ারেবল স্মেল। স্মেলটার কোনো ইয়ে নেই, এবার কাউকে বলতেও পারছে না। এবার কেউ বললে বিশ্বাস করবে না যে আমাদের বাড়িতে বা আমার বাড়িতে একটু নতুন বাড়িতে যাওয়ার পর থেকে এরকম একটা আনন্যাচারাল থিংস হচ্ছে, এটা অনেক কিছু হচ্ছে। তো কেউ বললে বিশ্বাস করবে না আজকের দিনে। গল্প হয়তো অনেকেই শোনে, গল্প হয়তো অনেকেই লিখে,
কিন্তু যদি বিশ্বাস করার প্রশ্ন আসে, অনেকে বিশ্বাস করে না, আমি সেটা জানি। গল্প শুনতে অনেকেই ভালোবাসে, বলবে, গল্প পড়তেও অনেকে ভালোবাসে, ভূতের গল্প শুনতে ভালোবাসে, ভূতের গল্প পড়তে ভালোবাসে, কিন্তু যখন বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নটা আসে তখন না, মনে হয় না ওদের কিছু বললাম এরকম। তো এই ভয়ে ওরাও কিন্তু, আর ওরা কিন্তু গল্প শুনে, এসবিজিতে শুনে না, আমি জিজ্ঞেস করেছিলাম, ওরা অন্যান্য গ্রুপে গল্প শুনে। তো ওরা যেহেতু গল্প শুনে এইসব ব্যাপারে ওরা মোটামুটি অল্প বিস্তর ওয়াকিবহাল, তো ওরা ঠিক বুঝে উঠতে পারছে না কি করবে। তো আলটিমেটলি দিন বে দিন এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো বাড়তে শুরু করলো, যে রুমের মধ্যে অ্যাক্টিভিটি, স্মেল, কারো যেন একটা নড়াচড়া। এবার আপনি সিচুয়েশনটা ভাবুন, হাজব্যান্ড ওয়াইফ, নতুন বিয়ে হয়েছে, ভাড়া বাড়িতে গেছে, এরকম একটা সিচুয়েশনে অবভিয়াসলি সবাই টেন্স থাকবে, মানে ওদের আর মানে কোনো কিছুই মানে ঠিকঠাক হচ্ছে না। যত সময় পর্যন্ত অফিসে থাকছে ততটাই ওদের ভালো, তারপরে ওরা টেন্স হয়ে যাচ্ছে, আর কোনো কিছুই ওদের ভালো লাগছে না কোনো অবস্থাতেই। হ্যাঁ, পিয়ালি অনেকদিন পর লাইভে আসলাম। ইয়েস, আমি মিসড আউট, কারণ আমি লাস্ট ডেট যেটা ছিল সেখানে আমি হায়দ্রাবাদে ছিলাম। আমি একটা একটা হসপিটালে ছিলাম, তো সেই পসিবল ছিল না সেখান থেকে লাইভ করা। আজকের ডেটা তো আমি মিসই করে গেছিলাম, লাস্ট মিনিটে শেয়ার মনে করিয়ে দেবে, আমি সাডেন লাইভে এলাম। তো এনিওয়ে, তো হঠাৎ করে এই ঘটনাটার জন্য ওরা খুব চিন্তিত। এবার কি বলবে, 1 মাসও তো হয়নি, মালিককে কি বলবে আমি যদি ঘরটা ছেড়ে দিতে হয়। তো ঠিক এই সিচুয়েশনে ওর এক ছোট ভাই, মানে পরিচিত ছোট ভাই, মানে সরি ওর দাদা আমার পরিচিত, তো আমাকে বললো, জানিস আমি এরকম এরকম আমার ছোট ভাই আর একটা বিয়ে করেছে, এই ঝামেলায় পড়লো, কি করা যায় বলতো, তুই তো এইসবে বিশ্বাস করিস। ও আবার জানে আমি এসবিজিতে গল্প বলি, গল্প আমার শুনে, ইউটিউবেও এসবিজির ওই লিঙ্কগুলো শুনে। তো আমি বললাম, দেখ এটা হতেই পারে, তোরা যেটা বলছিস সেটা খুব স্বাভাবিক, এটা হওয়াটা খুব স্বাভাবিক, না হওয়ার কিছু নেই। তো একটা জিনিস খবর নেই শুধু, যে তোদের আগে, মানে তোর ভাই এই বাড়িতে ঢোকার আগে কাউকে ছিল এখানে ভাড়া বাড়িতে থাকতো, এটা খালি একটু জাস্ট খবর নেই। বললো যে হ্যাঁ ঠিক আছে। তারপরে ওরা খবর নিল। এবার আমি বললাম, ল্যান্ডলর্ডকে জিজ্ঞেস করলে কিন্তু বলবে না, তুই অন্য কাউ সোর্স দিয়ে জিজ্ঞেস করার চেষ্টা কর, যে এই বাড়িতে লাস্ট ভাড়াটে কে ছিল, তারপর যে কোনো যদি কন্ট্যাক্ট নাম্বার থাকে সেটা নিয়ে নে, তাহলে কনফার্ম হতে পারবি। তো বললো হ্যাঁ ঠিক আছে। এবার ও গিয়ে কী করলো, যে খবর নিল, পাশের বাড়ির একজনের কাছ থেকে খবর নিল, বললো হ্যাঁ এই বাড়িতে এসেছিল, কিন্তু মাস দুয়েক থেকে ছেলে দুটো চলে যায়। দুটো ছেলে ছিল বলছিল, মাস দুয়েক থেকে ছেলে দুটো চলে যায়, বলে যে ছেলে দুটো ট্রান্সফার হয়ে গেছে, চলে গেছে। আমি বললাম, গল্প তুমি এখানেই শেষ করো। 2 মাসের জন্য কেউ এসে ট্রান্সফার হয়ে চলে যেতে পারে না। কোথাও প্রাইভেট কোম্পানিতে পোস্টিং হলেও মিনিমাম তোমার 6 মাস থেকে 1 বছর নিশ্চয়ই থাকবে। তো এত তাড়াতাড়ি কেউ যাবে না, এখানে কিচ্ছু নিশ্চয় আছে। তো আমি বললাম, কয়েকটা জিনিস খুব ওদের বল ভালো করে একটু লক্ষ্য করতে। দেখুন, প্যারানর্মাল অ্যাক্টিভিটিস সম্বন্ধে আমি অনেকবার বলেছি, অনেকেই বলেছে, সেখানে রিপিটেশনের কিছু নেই। একটা জিনিস শুধু খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে, যে মানে নেগেটিভ এনার্জি বা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস কিন্তু খুব ন্যাচারাল, হওয়াটা খুব স্বাভাবিক, প্রত্যেকের ঘরেই হয়, আমরা অনেকে বুঝি না, হয়তো ওরা হয়তো ফিল করছে। এবার প্রশ্নটা ওদের জিজ্ঞেস করলাম, বললাম ওদেরকে যে তুমিও তো ভাইকে জিজ্ঞেস করো, যে এবার যদি ধরে নিলাম ওই বাড়িতে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হচ্ছে, কিছু একটা নেগেটিভ এনার্জি আছে, তো দুটো উপায় আছে। একটা হলো, আইদার ইউ ফাইট উইথ প্যারানর্মাল দ্যাট পার্টিকুলার প্যারানর্মাল দ্যাট এলিমেন্ট, ইউ ক্যান সে, অর তুমি বাড়ি থেকে ছেড়ে যাও। হয় ভয় কাটিয়ে থাকতে হবে, আর না হলে ভয়ে ছেড়ে দিতে হবে। ও বললো, না আমার ভাই এমনিতে ভীষণ ভীতু, আর আর মানে কোথাও বউকে রেখে যেতে পারে না, কারণ হলো কি বাড়ির শ্বশুর শাশুড়ি কেউ নেই, ওকে বাড়িটা ছেড়ে দিতে হবে। তো কী করা যায়, 1 মাসের মধ্যে বাড়ি ছেড়ে, তো বাড়িওয়ালা, আমি বললাম সিম্পল কথা বল, যে একজনের জব চলে গেছে,
আমি এখন 7 না 8 হাজার টাকা মাইনে ছিল, মানে স্যালারি রেন্ট ছিল, আমরা দিতে পারবো না, সেই জন্য আমরা বাড়ি শিফট করে গ্রামের বাড়িতে চলে যাচ্ছি বলে দেখুন একটা কিছু। তো আলটিমেটলি সেটা বলার পর মালিক কিন্তু ছাড়তে চায়নি। মালিক বলেছিল হ্যাঁ ঠিক আছে, মাইনে আমি ইয়েটা কমিয়ে দিচ্ছি, ভাড়াটা কমিয়ে দিচ্ছি, আপনি থাকুন না, 5,000 করে দিচ্ছি, চাকরি চলে গেলে কি হয়, চাকরি তো আবার পাবেন। তাই বললাম দেখো, মানে এই কথাগুলো ওদের সঙ্গে ফোনে রেগুলার হচ্ছে কিন্তু। তাই বললাম দেখ, এতগুলো যখন ইনসিস্ট করছে দ্যাট মিনস এখানে কিছু করবো মানে আছে করবো, নাহলে এতগুলো জিনিস মধ্যে একটা হতে পারে। ধরো স্মেলটা আমার যতটুকু ধারণা, ওরা বলতে পারেনি এবং ওরা কোনো পীর কোনো তান্ত্রিক কার কাছে যায়নি, ওরা বাড়ি ছেড়ে দিয়েছে, মাঝখানে বলে দিচ্ছে ওরা কোনো বাড়ি ছেড়ে দিয়েছে। এই নয় যে পুরোপুরি আমার কথার উপরে ওরা ছেড়ে দিয়েছে, ওরা ছেড়ে দিতে চাইছে কারণ ওদের প্রথম থেকেই ভয় ঢুকে গেছিলো বাড়িটার প্রতি। এবার এই যে স্মেল যেটা হচ্ছিল না, এটা 2-3টে কারণে হতে পারে। প্রত্যেকটা মানুষের একটা বডি ওটার থাকে, একটা গন্ধ থাকে, সেই স্মেলটা ওরা রিয়েলাইজ করছিল। প্রত্যেকটা মানুষের শরীর থেকে একটা স্মেল বেরোবে, একটা গন্ধ বেরোয় প্রত্যেকটা মানুষের, সেটা আলাদা আলাদা হয়। তো ওই গন্ধটা বেরোচ্ছিল ওইখান থেকে। আর নেগেটিভ এনার্জি বাড়িতে থাকলেই গন্ধ বেরোবে, এটা সবাই আমরা জানি, এটা রিপিটেশনের কোনো দরকার নেই। সেকেন্ড কথা হলো, ওরা কিন্তু ফিল করছিল যে বাড়িতে কিছু একটা মুভ করছে রাতের বেলা, এই ঘর থেকে ও ঘর, ওই ঘর থেকে ও ঘর, বা বাথরুমে কেউ একজন আছে। ওরা মনে করছে ও বর ভাবছে স্ত্রী গেছে, স্ত্রী ভাবছে বর গেছে। আলটিমেটলি ওরা চোখ খুলে তাকিয়ে দেখছে না। এবং অনেক সময় ওরা ফিল করছে যে মানে কেউ যেন হাঁটাচলা করছে, এবং একজন নয়, ওরা দুজনে ফিল করছে, দ্যাট মিনস কিছুটা হচ্ছে। তো এত কিছু মধ্যে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওখানে একটা কিছু নেগেটিভ এনার্জি এক্সিস্ট করছে, যেটাকে ওরা কেউ না, যে কোনো কেউ নর্মাল মানুষই, আমিও হয়তো সার্ভাইভ করতে পারতাম না। আমরা বেটার, আমি ভাড়া বাড়িতে যখন আছি, আমি কেন এসব হ্যাপা নিতে যাবো বাবা, তার থেকে আমি অন্য বাড়িতে শিফট করে যাই। সেটাই ওরা আলটিমেটলি করে। হয়তো নিজের বাড়ি হলে হয়তো লোকে বাড়িতে তান্ত্রিক ডেকে আনতো বা পীর ওঝা করাতো, পুজো করাতো, কারণ নিজের বাড়ি ফ্ল্যাট তো আর কেউ বিক্রি করে যেতে পারে না, তাকে তো ওখানে থাকতেই হবে। তো সেই জিনিসটা খুব ন্যাচারাল। তো আলটিমেটলি ওরা ওই বাড়িটা ছেড়ে চলে যায়। চলে যাওয়ার পর ওটা অন্য একটা বাড়িতে শিফট হয়। তারপরেও আমার সঙ্গে কথা হয়, আমি জিজ্ঞেস করেছিলাম এবার এই বাড়ি থেকে কেমন মনে হচ্ছে। এবার ওরাও দেখো, বাজেটের ব্যাপার আছে, ওরা তো আর 6-7 হাজার টাকা দিয়ে ফ্ল্যাটে থাকতে পারবে না, সেরকম বাড়িতেই থাকছে। ওটাও বাড়ি, যেটাতে পরে শিফট হয় ওরা, সাবসিকুয়েন্টলি যে বাড়িতে শিফট হয় ওটা একটা বাড়ি। তো আমি জিজ্ঞেস করলাম, ওদের সাথে আমার ডাইরেক্ট কথা হয়নি, ও দাদার সাথে আমার ডাইরেক্ট কথা হয়। আমি বললাম এবার বলতো তোদের যে বাড়িতে নতুন শিফট হয়েছে, বলছে না এখানে ঠিক আছে, কুল অ্যান্ড কাম, কোনো ধরনের কিছু নেই, কোনো কিছু ভয় নেই। আমি বললাম দেখ, এটা মনের ভুল নয় তো, প্রথমে এখানে ছিলাম বলে এখানে তো সেটা কিছু হতে পারে। বলে না, এরকম কিছু নয়, এটা মনের ভুল নয়। তো যাই হোক, আলটিমেটলি ওরা ওইখানে শিফট হয়ে ঠিকঠাক আছে। যাই হোক, উইদাউট সাডেন লাইভে, উইদাউট অ্যাডভার্টাইজমেন্টে বেশ অনেক লোক লাইভে আছে, রাত অনেকটাই বাজে, ঘুমানোর সময় অনেক শুনছে, থ্যাংক ইউ সো মাচ। অতটা লোক থাকবে আমি ভাবিনি, উইদাউট এনি অ্যানাউন্সমেন্ট, সাডেন লাইভে অনেকজনই লোক লাইভে আছে, খুব ভালো লাগছে আমার। আরেকটা হলো, এটা একটা ডিফিকাল্ট টাইপের ঘটনা, যে ঘটনাটা কখনো কখনো আমার মনে হয় আমার বাড়িতে হয়। এটা ভুল ধারণা কিনা আমি বলছি, আপনাদের একটু মিলিয়ে নেবেন। এই ঘটনাগুলো আমার বাড়িতেও অনেক সময় হয়, এবং 2-4 দিন আগে একজন বলেছে, আমি সেটাই যখন আমাকে বলে না, তখন আমি বলছিলাম এই ধরনের ঘটনা তো আমার বাড়িতে অনেক হয় মনে হয়। এবার এই জায়গাটাতে এটা কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস কিনা না ভৌতিক এফেক্ট, সেটা বলা খুব মুশকিল, কারণ ঘটনাগুলো এত ছোট, এত মাইনিউট, ধরা খুব মুশকিল। ঘটনাটা এরকম, ওরা থাকে বারাসাতে, আমার অফিস কলিগের স্টাফ, অফিস কলিগ, ওরা বারাসাতে থাকে। ওনার অনেক বয়স হয়ে গেছে, রিটায়ারমেন্টের কাছাকাছি। উনি আর ওনার ওয়াইফ থাকেন, ওয়াইফ বাড়িতে থাকেন, হাউস ওয়াইফ। আর ভদ্রলোক আমাদের সঙ্গে চাকরি করেন, আমি যে বিল্ডিংয়ে অফিসে থাকি উনি তার অন্য একটা বিল্ডিংয়ে থাকেন, একটু কাছাকাছি। তো মাঝে মাঝে আমার সঙ্গে আসেন গল্প করতে, জয়বাবু কেমন আছেন,
আমি যেহেতু গল্প করতে ভালোবাসি, উনিও বেশ মাঝে মাঝে আসেন, গল্প করে যান অফিসের মধ্যে। তো উনি হঠাৎ একদিন হন্তদন্ত হয়ে 3-4 দিন আগে হন্তদন্ত হয়ে সন্ধ্যাবেলায় আসছেন আমার অফিসে কথা বলার জন্য। তো আমি বেশ হাসি মজার সঙ্গে, আরে আসুন আসুন, কী খবর, বসুন বসুন। বলে না না, ভীষণ একটা সিরিয়াস ব্যাপার নিয়ে কথা বলতে এসেছি। তো আমি তো প্রফেশনালি অ্যাডভোকেট, তো অনেকে সিরিয়াস ব্যাপার বললে আমি ভাবি ওই বোধহয় কোনো একটা আইনি পরামর্শ বা কোনো একজন উকিল ঠিক করে দিতে হবে, কোনো কাজ করে দিতে হবে, এরকম কিছু একটা হবে। তাই বললাম, আপনার এই বয়সে আবার কিসের উকিলের সমস্যা হলো? আপনার নিজের বাড়ি, নিজের সব কিছু, ছেলে ব্যাঙ্গালোরে জব করে, মেয়ে বোধহয় পুনেতে ল পড়ছে, এরকম কিছু একটা হবে। তো অল আর ওয়েল সেটেল, আপনার কী সমস্যা? তো হঠাৎ করে আমাকে বলল, আমার বাড়িতে না মাঝে মাঝে কয়েকটা জিনিস হয়, সেটা না আমি কাউকে বলিনি, আমি আপনাকে সব কথা বলি বলে আপনাকে বলছি। আর লোকটা কিন্তু খুব সহজ সরল, মানে বানিয়ে বলা, অতিরঞ্জিত করে বলার মতো লোক নয়, বয়স্ক লোক তো, এবং খুব মানে কাজেও যেরকম নিপুণ, একদম নিষ্ঠাবান, কথাবার্তাও কিন্তু পাক্কা। কোনো বলে আমি এই কথাটা আপনাকে এই জন্য বলছি, উনি কিন্তু জানেন না যে আমি কোনো গ্রুপে গল্প বলি বা এসব, উনি দেখানো না। ওনার ফেসবুক একটা আছে, কিন্তু উনি আমার ফটোতে লাইক ফাইক করেন, কখনো ফটো আপলোড করতে আমি দেখিনি, কোনো গ্রুপ টুপেও নেই। কিন্তু উনি জানি না হঠাৎ করে আমাকে এসে বললেন কথাটা, যে বাবু একটা কথা বলার ছিল। মানে কি? আমি না কিছুদিন থেকে খুব একটা অস্বস্তি ফিল করছি। মানে কেন? ধরুন বলছে, আমরা ধরুন কোনো একটা জিনিস, আমাকে এক্সাম্পল দিয়ে বলছে, ধরুন বাড়িতে কতগুলো জিনিস নিয়ে এলাম। আমি বললাম, কীরকম জিনিস? বলো খাবার জিনিস। আচ্ছা খাবার জিনিস, ঠিক আছে। খাবার জিনিসের ধরুন 5টা সিঙ্গাড়া, 6-7টা মিষ্টি এনে আমরা টেবিলের উপরে রেখেছি। এবার ধরুন রেখে আমরা ওই বেডরুমে বসে আমি টিভি দেখছি বা একটু হাওয়া খাচ্ছি, গিন্নি রান্নাবান্না করছে। হঠাৎ করে এসে দেখছে সিঙ্গাড়ার প্যাকেটটা ওই যে যে ডাইনিং টেবিলের উপরে রেখেছিল সেখান থেকে একটা সোফার মধ্যে রাখা। তো এই জায়গাটা কিন্তু খুব ডাইসি এই জন্য এবার আমি এনে রেখেছি টেবিলের মধ্যে, মানে ডাইনিং টেবিলের মধ্যে সিঙ্গাড়া, এবং আমার কথাই বলছি, আমি সিঙ্গাড়া এবং মিষ্টিটা ডাইনিংতে রেখেছি। আমি অন্যমনস্ক হয়ে ফ্রেশ হয়ে বসে টিভি দেখছি বা বেডরুমে ঢুকে পড়েছি, এসিতে বসছি বা গল্প করছি। হঠাৎ যদি আমার ওয়াইফ এসে বা অন্য কেউ এসে যদি রেখে সোফায় রেখে দেয়, তাহলে তো আমি বুঝতে পারবো না, আর আমার মনেও থাকবে না কোথায় রেখেছিলাম। এবং ওই ভদ্রলোক এবং ওনার স্ত্রী, ওরা এতটাই মেটিকুলাস এবং এতটাই মানে স্ট্রিক্ট সব ব্যাপারে, মানে স্ট্রিক্ট বলা ঠিক না, পারফেকশনিস্ট বলবো। হ্যাঁ, ওরা সব ব্যাপারে এতটাই পারফেকশনিস্ট যে ওরা কখনো ওটা সোফায় রাখবে না, ওরা বলছে। কারণ সোফার মধ্যে তো কেউ খাবারের জিনিস রাখে না, ওটা বসার জায়গা, পেপার রাখতে পারে, মোবাইল রাখতে পারে, এসির রিমোট রাখতে পারে বা এরকম কিছু রাখতে পারে, টিভি রিমোট। কেউ খাবার জিনিস রাখবে সোফায়? রাখবে না। ওরা এসে দেখছে সোফার মধ্যে, তো বলছে, আরে তুমি এটা সোফায় রেখে দিলে কেন? বলছে, না আমি তো সোফায় রাখিনি, আমি তো এসে টেবিলের উপরে রেখেছি। বলছে, বললেই হলো নাকি, এই তো সোফায় পড়ে আছে সিঙ্গাড়াটা। মানে ওদের স্বামী স্ত্রীর মধ্যে একটা কনফিউশন তৈরি হয়ে যাচ্ছে। তো এটা হলো একটা এক্সাম্পল আমি বললো না, এরকম মাঝে মাঝেই হচ্ছে। ধরুন ফ্রিজের ভিতরে লোক তো বাড়িতে 2জন, ধরুন 4টে ডিম এনে রেখেছে, রাতেবেলা রেখেছে, পরের দিন ঠিক আছে ডিম রান্না হয়নি, মাছ ফাছ হয়েছে, পরের দিন গিয়ে দেখছে 2টো ডিম আছে। আমি বললাম, আপনার বাড়িতে কাজের লোক আছে? বলছে, না আমার বাড়িতে আমার স্ত্রী হাউস ওয়াইফ, ওই রান্নাবান্না করেই ঘর পরিষ্কার করে সারাদিন পার করেন, তাছাড়া টিভি দেখে, সিরিয়াল দেখে, কাজের লোক নিয়ে আমার স্ত্রী রাখতে দেয় না, কাজের লোক নিয়ে আমার বাড়িতে। তা বললাম, কাজের লোক নিয়ে কেউ আসা যাওয়া করে? বলে, আসা যাওয়া করার, আমার তো ফ্ল্যাট বাড়ি নয়, এটা নিজের বাড়ি, ওর চারিপাশে লোক আছে, কিন্তু বাড়ি থেকে আসা যাওয়া করে না,
আর আমার বাড়িতে কেউ কেন আসবে আসবে, আমার কেউ বাচ্চা কেউ নেই, আমার স্ত্রী একমাত্র। আমার স্ত্রী মাঝে মাঝে ওই বাড়ির রাস্তার মোড়ে দাঁড়ায়, বাকিরা এসে গল্প করে, বাড়িতে কেউ আসে না। তাই বললাম দেখুন কেউ হয়তো আসে, নাহলে এটা হতে পারে কি? বললো যে হ্যাঁ ঠিক আছে, ধরে নিলাম জয়বাবু যে ডিম দুটো কেউ ফ্রিজ থেকে চুরি করে নিয়ে গেছে, মূল্যবৃদ্ধির বাজারে হয়তো চুরি করতেই পারে। আমাকে বলছে হ্যাঁ সেটা খুব পসিবল। আমি বললাম, ও যখন কথাগুলো বলছিল আমার মাথায় খটকা বাজছিল। আমরাও না অনেক সময় মাঝে মাঝে এরকম ফিল করি, রাখলাম 4টে আম, হয়ে গেল 2টো, কি করে? কে খেলো? খাওয়ার লোক তো কেউ নেই আর। তাহলে কি করে হয় এটা? এটাও কি কোনো ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম? তো এটাও কিছু বুঝতে পারছিল না। তো উনি আমাকে ঘটনাটা বলার পর উনি আমাকে ডিটেলস বললেন, বলে জয়বাবু আরও এক্সাম্পল আছে। হ্যাঁ বলুন। উনি বললেন আমরা ঠাকুর পুজোতে কোনো বিশেষ খুব পুজো আর্চার করে ব্রাহ্মণ মানুষ, তো সকালবেলা এসে না রাতের বেলাও পুজো দেন, সকালবেলাও পুজো দেন। তো মাঝে মাঝে যখন রাতের বেলা পুজো দেন, যাই দেন ভোগ, ঠিক আছে, যখন পুজো হয়ে যায়, এবার পুজোর যে থালিটা, হ্যাঁ সঙ্গমিত্রা হ্যালো, তোমার নতুন গুড়গাঁও নাকি? ভালো লাগছে না? ভিগুসারের থেকে লাগবে কিছুদিন পর, নতুন জায়গা ভালো লাগা শুরু করবে আবার। আচ্ছা, তো হঠাৎ মানে পুজো দিয়ে চলে এসছে, প্রসাদটা আনতে যাবে, প্রসাদটা আছে, ধরুন আপেল দিয়েছে, খেজুর দিয়েছে, কিন্তু ওটা কম, কোয়ান্টিটিতে কম। আমি বারবার বলছি, অন্য কেউ হলে আমি ধরে নিতাম যে ওরা মনের ধারণা, মনের ভুল, কিন্তু এই হাজব্যান্ড ওয়াইফ কিন্তু ভেরি মেটিকুলাস, এবং এরা মিথ্যে কথা বলার লোক নয়, 1 নম্বর কথাটা। 2 নম্বর কথাটা হলো কি, একটা জায়গায় হলে একটা কথা ছিল, 2-3টে জায়গায় এরকম হয়েছে। বিশেষ করে একটা কমন জিনিস আমি ওদের কথায় বুঝতে পারলাম, প্রত্যেকটা খাবারের আইটেমই হচ্ছে, প্রত্যেকটা। আচ্ছা প্লিজ কেউ একজন আমার সঙ্গে লাইভে জয়েন করতে চাইছো প্লিজ। এটা আমার মনে হয় না, অ্যাডমিন ইজ নট পারমিসেবল। আমার সঙ্গে কেউ জয়েন লাইভ করতে পারবে না, আমি নিজেও অ্যাপ্রুভ করতে পারবো না, ওটা আমার মনে হয় ইট ইজ নট পারমিসেবল। তো যেই করেছিলে আমি নামটা পড়তে পারলাম না, এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ। এটা পারমিসেবল না, আমার সঙ্গে লাইভে জয়েন করা যাবে না। যদি কেউ কিছু বলার থাকে আমাকে ইন্ডিভিজুয়ালি মেসেজ করতে পারো, আদারওয়াইজ এখানে লিখে দিলে আমি রিপ্লাই করে দেবো, কোনো অসুবিধা নেই। আর আদারওয়াইজ আমাকে ইন্ডিভিজুয়াল মেসেঞ্জারে মেসেজ করতে পারো। কে ছিল আমি দেখতে পারলাম না, মানে ঝলকের মধ্যে চলে গেল, কিন্তু লাইভে আমাকে নেওয়ার জন্য রিকোয়েস্ট ছিল, মানে জয়েন্ট লাইভে আসার জন্য। আই থিঙ্ক দ্যাট ইজ নট পারমিসেবল, এই গ্রুপে এটা পসিবল না, অ্যাডমিনরা অ্যালাউ করবে না। তো যাই হোক, তো এরা এতটাই মেটিকুলাস যে এরা ভুল করতে পারে না। এবং এই জিনিসটা 2টো কারণে খুব আমার কাছে ইন্টারেস্টিং লাগছিল। প্রত্যেকটা জিনিস খাবারের সঙ্গে রিলেটেড ছিল। আমি বললাম এছাড়া কি আর ওকে ওকে সুগাতা, চলো তুমি ছিলে, নো ইস্যু। যদি কিছু থাকে তুমি মেসেঞ্জারে বা আমাকে লিখতে পারো, নো প্রবলেম। তো অ্যাকচুয়ালি এই ব্যাপারটা আমাকে খুব মানে ইন্টারেস্টিং লাগছিল। আমারও কখনো কখনো এরকম মনে হয় যে আমিটা এই জিনিসটা এখানে রেখলাম, ওইখানে কী করে চলে যাবে। তখন ভাবি হয়তো হ্যাঁ, সারাদিন আমি নেগেটিভ এনার্জি নিয়ে আলোচনা করি বা নেগেটিভ গল্প ভাবি, হয়তো সেটার একটা রিপারকেশন হতে পারে, আমার সেটা মনে হয়। কিন্তু ওই ভদ্রলোক যেগুলো ঘটনা বলছিলেন প্রত্যেকটা কিন্তু ট্রু ফ্যাক্ট ছিল, কারণ আমি ওনাদেরকে খুব ভালো করে চিনি। হ্যাঁ, মানে লোকটাকে আমি খুব ভালো করে চিনি। এরা মিথ্যে কথা বলা বা মানে কনফিউজিং করার মতো কোনো লোক নয়। এবং আমি বললাম আপনি একটা কাজ করুন, আপনি বাড়ি যান, বাড়ি গিয়ে আপনার স্ত্রীর সঙ্গে কথা বলেন। উনি ক্লারিক্যাল স্টাফ, তাই তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, উনি 5টায় বাড়ি চলে যান, মানে অ্যারাউন্ড 5:30 উনি বাড়ি পৌঁছে যান। বাড়ি পৌঁছে স্ত্রীর সঙ্গে কথা বলে আমাকে ফোন করে দিলেন। আমি বললাম দেখুন বৌদি, বলছি যে আপনি কয়েকটা জিনিস আমাকে বলুন।
বললো হ্যাঁ জয়বাবু বলুন কী বলবেন, জিজ্ঞেস করুন। বলে আপনি যে ঘটনাগুলো দাদা যে বললেন যে মিষ্টির প্যাকেটটা সরে সিঙ্গারা প্যাকেটটা সোফা খাবার ইয়ে হয়ে যাচ্ছে, ডিম হয়ে আপনার মনে হচ্ছে যে আপনারা এই মোবাইলটা এখানে রেখেছেন বা এই জিনিসটা এখানে রেখেছেন ওইখানে চলে যাচ্ছে, সেটা কি দাদার একমাত্র ভুল ধারণা বা আপনারও কি তাই মনে হয়? মানে এটা কি দাদারই মানে যেটাকে বলবো যে মানে দাদারই একটা সবসময় অ্যাজামশন প্রিজামশন, না আপনারও আপনিও ফিল করেছেন সেটা? বলো না না আমিও ফিল করেছি, আমি বরঞ্চ ওনাকে বলেছি যে দেখো আমি তো 4টে ডিম রাখলাম পরশু দিন, আমরা আগামীকালকে কিছু খাইনি, গতকালকে কিছু ডিমের তরকারি হয়নি, কিছু ডিমের দিয়ে কিছু তৈরি হয়নি, পরের দিন সকালবেলা আমি ফ্রিজ করে দেখছি 2টো ডিম আছে, আমার বাড়িতে কেউ আসেনি, তাহলে এটা কোথায় চলে গেল? এটা কিন্তু খুব মিস্ট্রিয়াস, ব্যাপারটা কিন্তু খুব মিস্ট্রিয়াস। এবং শুধু তাই নয়, উনি আরও বলেছেন আমাকে, যেটা দাদা বলেননি, উনি রান্নাবান্না করে খাওয়া রাখেন, আমরা সবাই রাখি মাছ মাংস বা অনেক কিছু আইটেম, অনেক সময় আমরা কী করি রান্না করার সঙ্গে সঙ্গে তো ফ্রিজে ঢুকিয়ে দিই না, জিনিসটা একটু ঠান্ডা হওয়ার পর আমরা ওটাকে ফ্রিজে ঢুকাই। উনি বলছেন আমি মাঝে মাঝে যখন রান্না করে যখন আসি দুপুরবেলা বা যখনই মাঝে মাঝে দেখি তরকারিগুলো কিছু একটা ঘেটে গেছে বা খানিকটা মাছ বা একটা মাংসের পিস পড়ে আছে সাইডে, তো এটাতে হয়তো 90%ই বলবে যে হয়তো বেড়াল সেটা করেছে। আমিও ওনাকে জিজ্ঞেস করেছিলাম, বললো না আমার বাড়িতে কোনো বেড়াল নেই, আমি বেড়াল ঢুকতেই দিই না আমার বাড়িতে, মানে আমাদের বাড়িতে কোনো বেড়াল কুকুরে নেই, উনি আমি পছন্দ করেন না, উনি মানে লোমশ জাতীয় জিনিস ওনাদের খুব অপছন্দ, মানে বেড়াল এবং কুকুর অনেক সময় লোম ছাড়ে, সেটা ওনার পছন্দ নয়, তো বেড়াল কুকুরও নেই। তাই বললাম এই ঘটনাগুলো এই যে ঘটনাগুলো যে আপনি বলছেন যে প্রত্যেকটা খাবারের সঙ্গে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, কতদিন থেকে হচ্ছে? বলল যে মাস 2 হবে। আর তার আগে কখনো ফিল করেননি, কখনো মানে এরকম হবে বলে বা এরকম হচ্ছে বলে আপনি ফিল করেছেন? বলছে না কখনো। আমি বললাম তাছাড়া রাত্রিরে যখন আপনারা ঘুমন বা রাত্রে যখন আপনারা কখনো কিছু ফিল করেছেন বাড়িতে? বলছে কীরকম ফিলিংস? তখন একটু ঘাবড়ে গেলেন, আমি ওটা ভয় পাই। আমি বললাম না ফিলিংস মানে কি, ধরুন কিছু একটা পড়ছে বা নড়ছে বা কিছু একটা, বলো ভূত আমাকে বলছে। বললাম না ভূত না, মনে করুন যে আপনারা দুজন ছাড়াও মানে কিছু একটা ওই করে বলছে, আরে বলুন না শর্টকাটে এত মানে ঘোরাচ্ছেন কেন, ভূত? তাহলে হ্যাঁ ধরে নিন সেরকম কিছু। বলে না আমাদের এটা পৈতৃক বাড়ি, আমি অনেক বছর থেকে বাড়িতে আছি, সেরকম কখনো কিছু ফিল করিনি, কিন্তু এই খাবারের ঘটনাগুলো কিন্তু ঘটছে, জানেন জয়বাবু, এই খাবারের ঘটনাগুলো আমাকে বলছেন এইগুলো কিন্তু হচ্ছে এবং এটা কিন্তু একদম ফ্যাক্ট। আমি বললাম যে এটা তো ভীষণ, দেখুন কত ধরনের মানে মিস্টেরিয়াস ঘটনা হয়, এটা আদৌ কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস কিনা সেটা আমি জানি না। আমি অনেকভাবে বোঝার চেষ্টা করছিলাম যে মানে হাই তিসলা, থ্যাংক ইউ ফর জয়নিং। হ্যাঁ, তো আমি না অনেকভাবে বোঝার চেষ্টা করছিলাম যে কত ধরনের অ্যাক্টিভিটি হয়, যেটা আমি জানি না আপনাদের সঙ্গে কেউর এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে কি না। আমার কিন্তু কখনো কখনো মনে হয়েছে, এবং 90%ই ভাববে এটা কিন্তু মনের ধারণা, এটা ভুল ধারণা, যে আমার এই মোবাইলটা আমি বোধহয় সোফার উপরে রেখে এসেছিলাম, এবার আমি সাডেনলি যদি গিয়ে দেখি আমার বিছানায় পড়ে আছে, আমি বললাম এটা কখন, আমি তো বিছানায় গেলাম না, ওই বেডরুমে তো গেলাম না, সোফায় তো বসে মোবাইলটা দেখছিলাম, কখন চলে গেলো বিছানায়? বিছানায় তো যাওয়ার কথা নয়, কী করে চলে গেলো বিছানার মধ্যে? তাহলে কি হতে পারে? তো এই যে জায়গাটা মানে সন্দেহের যে জায়গাটা তৈরি হয়, সেটা যদি সত্যি ফ্যাক্টস হয়ে থাকে না, তাহলে কিন্তু ধরে নিতে হবে ইটস এ প্রেজেন্স অফ নেগেটিভ এনার্জি। এবার নেগেটিভ এনার্জির কিন্তু অনেকগুলো ফর্ম আছে, আপাতত এইসব হয়নি, না হওয়াটাই বেটার, না ভাবাটাই বেটার, সঙ্গীতাকে বলছি। তো এইগুলোর পিছনে অনেক কিছু কারণও থাকতে পারে, মানে অনেক কিছু রিজন হয় অনেক সময়। তো অনেক সময় বলা হয়, আমি আমার ঠাকুমা দাদুর গল্প অনেকগুলো বলেছি এই গ্রুপে,
আমার মনে হয় যারা ইউটিউবের লিঙ্ক ঘাটাঘাটি করলে এসবিজি জয়দাস লিখলে বা সত্যিবোধের গল্প জয়দাস লিখলে ইউটিউবের লিঙ্ক আছে, আপনারা শুনতে পাবেন। সেখানে আমি আমার ঠাকুমা দাদুর মুখে অনেক গল্প শুনেছিলাম। তার মধ্যে কিন্তু মানে যেগুলো ভৌতিক এনার্জি বা নেগেটিভ এনার্জি বা যেগুলো আমরা পাতি বাংলায় ভূত বলি না, ভূতের কিন্তু খাবারের প্রতি খুব অ্যাট্রাকশন আছে। আমি অনেক গল্প শুনেছি দাদুর মুখ থেকে, আমার কীভাবে দাদু মাছ নিয়ে যাওয়া, ইলিশ মাছ, সেই অবিভক্ত বাংলাদেশের গল্প অনেক আগের। তো আমার দাদু আমার দিদিমা বলে যেত মানে প্রত্যেকটা মানুষের, আমরা যেমন সাধারণ মানুষ, আমরা যেমন মানুষ, আমরা কিন্তু খাবারের প্রতি একটা দুর্বলতা আছে। এবার যে ডায়াবেটিক পেশেন্ট, যে খেতে পারে না, তারও কিন্তু খাবারের প্রতি একটা দুর্বলতা আছে। মানে ইচ্ছেটা তো আছে, সে খেতে পারে না তার শারীরিক অসুস্থতার জন্য, কিন্তু তার ইচ্ছেটা তো আছে খাবারের। এবার খাবার এমন একটা দুর্বল জায়গা না, মানুষকে খুশি করার, বলা হয় বাঙালিদের খুশি করার সবচেয়ে সহজ জায়গা হলো তাকে খাইয়ে দিতে হবে, তাকে খাওয়াতে হবে। যে যেটা খেতে ভালোবাসে, মিষ্টি খাক, দই চূড়া খাক, বারে যাক, রেস্টুরেন্টে যাক, ড্রিঙ্কস খাক, যা খাক, খেতে কিন্তু মানুষ সবসময় ভালোবাসে। এবার আমরা কখনো যদি কোনো কিছুর আয়োজন হয়, মানে মানুষের কথা বলছি, সে গেট টুগেদার হোক, পার্টি হোক, কোনো বন্ধুবান্ধব আসুক, বাড়িতে কোনো অনুষ্ঠান হোক, খাবারের মেনুটা যাতে ভালো হয়। কোনো গেস্ট আসলে আমরা ভালো রেস্টুরেন্টে নিয়ে যাব। তো খাবারটা হলো মেইন অ্যাট্রাকশন এবং মেইন উইক পয়েন্ট। মানুষদের এও বলে, মানে বসেদের মানে নিজের কন্ট্রোলে আনার জন্য, নিজের খুশি করার জন্য খাওয়ানোটাই সবচেয়ে সহজ উপায়। তো সেরকম নেগেটিভ এনার্জিরও কিন্তু খাবারের প্রতি একটা দুর্বলতা থাকে, আমি অনেক আগে শুনেছি। তো এই যে দুর্বলতাটা, মানে এই যে খাবারগুলোকে এদিক ওদিক হয়ে যাওয়া বা খাবার কম হয়ে যাওয়া, সেটার পিছেও কিন্তু মানে অনেক সময় নেগেটিভ এনার্জিগুলো কাজ করে। এবার নেগেটিভ এনার্জিগুলো তো ইনভিজিবল। একবার আমি এই গ্রুপে পোস্ট দিয়েছিলাম যে কি বলে, আত্মার কিন্তু আকার নেই, কিন্তু আত্মার অস্তিত্ব আছে। তো নেগেটিভ এনার্জিগুলোর আকার না থাকতে পারে, কিন্তু তার অস্তিত্ব আছে। সে যদি সরিয়ে নিতে চায়, নিতেই পারে, মাংসর এক পিস, মাছে, অনেক সময় হয়, এটা হয়। আবার অনেক সময় কি ভুল ধারণা হতে হয়, বিড়াল নিয়ে গেছে কোনো একটা, আমরা নিজেরাই হয়তো ভুল করে নিয়ে গেছি, বা বাড়িতে বাচ্চা টাচ্চা থাকলে সেরকম হয়। তো এই ঘটনাগুলি ওনার বাড়িতে এখনও হচ্ছে। এবং উনি আমার সঙ্গে কথা বলার পর আমি আরও ওই যে বললাম, আপনাদের বাড়িতে কোনো নেগেটিভ এনার্জির শব্দ হচ্ছে কি না, কোনো গল্প মানে কোনো মুভমেন্ট হচ্ছে না, এইসব বলায় ওনারা একটু ঘাবড়ে গেছেন ভার্চুয়ালি। আমি পরে উনি এসেছিলেন আবার আমার সঙ্গে কথা বলতে, তো উনি বলছেন, জয়বাবু আমরা তার একটুক্ষণ টেনশনে পড়ে যাচ্ছি, মানে জিনিসটা খাবার তো ঠিক আছে, এরকম হচ্ছে, আমরা ওটাকে মেনেও নিয়েছিলাম যে ঠিক আছে চলো। এবার আপনি যে কথাগুলো বলছেন তার থেকে তো আমি আরও একটু ঘাড়ি টেনশনে পড়ে যাচ্ছিলাম। টেনশন করবেন না, যেভাবে হচ্ছে হতে দিন, ওটা আস্তে আস্তে এমনি কেটে যাবে। প্রত্যেকটা জিনিসের একটা মোহ থাকে, সেই মোহ কেটে যায়। খাবারই হোক, আমরা এক খাবার বেশি দিন খেতে পারি না, রেগুলার খাওয়া যায় না। খুব ইন্টারেস্ট, আম ধরুন আম, এবার আম চলে এসছে, এবার এখন ভালো আম আসছে না, কিছুদিন যাওয়ার পর হিমসাগর খাবো, হিমসাগর কিছুদিন খাওয়ার পর টেস্ট চলে যাবে, তখন আর শেষ। তো দেখুন না কি হয়। তো গত 2-3 দিন আগেও কথা হয়েছিল, উনি বলছিলেন যে মা এখন ঠিক মতো সেরকম মনে হচ্ছে না, তবে হালকা হালকা একটা জিনিসগুলো এরকম ওরকম হচ্ছে, আমরা স্পষ্টই বুঝতে পারছি। তবে আদৌ আমি এটা শিওর নই উনি যে কথাটা বললেন যে ওটা সত্যিই নেগেটিভ এনার্জি না কি নেগেটিভ এনার্জি নয়, কিন্তু হচ্ছে ওনার বাড়িতে। ওনার একটা একটা মানে নেগেটিভ ভাইব্রেশন হতেই থাকে ওনার বাড়িতে সবসময় এই জিনিসগুলো নিয়ে। তো ওনারা একটু বর্তমানে ভয়েই আছেন, তো তাহলেও চলছে, মানে অত কোনো মানে মেনে নিয়েছেন ওনারা, ভয় পাচ্ছেন না। কিন্তু এগুলো হচ্ছে, কিন্তু আটও ঘটনাগুলো সঙ্গে কোনো মানে ভৌতিক কিছু আছে কি না, কোনো নেগেটিভ এনার্জির কোনো লিঙ্ক আছে কি না, না এটা শুধুই মনের ভুল, সেটা বলা মুশকিল। কিন্তু ওনাদের কথাগুলো আমি অবিশ্বাস করতে এই জন্য পারি না, কারণ ওরা খুব বয়োজ্যেষ্ঠ লোক, প্লাস খুব সহজ এবং মানে খুব পাংচুয়াল এবং মেটিকুলাস, মানে পারফেকশনই যাদের বলে, তাদের কাছ থেকে ভুলভাল কিছু মানে আশা করাটা আমার মনে হয় না ঠিক হবে। তো আমি ওনাদের কথাগুলো সত্যি বলে ভেবেই ধরে নিচ্ছি। আমি বললাম ঠিক আছে, আপনারা কিছুদিন একটু অবজার্ভ করুন, এছাড়া কোনো রাস্তা নেই। আচ্ছা, এবার বলছি আরেকটা ঘটনা।
সেটা হলো আমার এক দিদির মুখে শোনা। দিদির বাড়ি এই আমাদের টালিগঞ্জের এখানে। তো এই বাড়িটা প্রথমে ছিল পুরনো বাড়ি, পরে ওরা ওনাটাকে এই জায়গাটাকে ফ্ল্যাট বানায়, ফ্ল্যাট তৈরি করে। তো প্রথমে ছিল একটা এমনিতেই একটা বাড়ি, নর্মাল একটা বাড়ি ছিল। তো ওরা যেহেতু প্রমোটিং লাইনে কাজ করে, মানে ওনার দিদির বাবা এবং দিদির দাদা ওরা যেহেতু প্রমোটিং লাইনে কাজ করে, ওরা ভাবলো যে এই বাড়িটাকে আমরা পুরোপুরি রিফার্নিশড করে ওটাকে আমরা একটা ফ্ল্যাট করে নিই। তো ওরা বাড়ি করে ফেলেছে, ফ্ল্যাট হয়ে গেল, ওরা ফ্ল্যাটে আছে। তো যখন ওরা ফ্ল্যাটে যখন বাড়িতে ছিল, যখন ওরা বাড়িতে ছিল না, একটা পর্শনে একটা সিকিউরিটি গার্ড ছিল, মানে ওই বাড়িটাতে। তো বাড়িটা যখন বিক্রি হয়ে যায় তখন, আর সিকিউরিটি গার্ডটা ছিল বেশ উঁচা লম্বা, নেপালি ছিল, আমাকে বলেছিল। তো বাড়িটা যখন বিক্রি হয়ে যায়, ওরা যখন বাড়িটা কিনে, তখন ওই সিকিউরিটি গার্ডটা ওইখানে ছিল। তো ওরা যখন বাড়িটা কিনে নেয়, যেহেতু বাড়িটা কিনে এতদিন মানে বাড়িটা ফাঁকা ছিল বলে মালিক একটা সিকিউরিটি গার্ড রেখেছিল, যাতে কোনো পলিটিক্যাল পার্টি বা কেউ এটা দখল করে না নেয়। যখন বাড়িটা বিক্রি হয়ে যায়, তখন ওরা কী করলো, পজিশন নিয়ে নিল, মানে ওর বাড়িতে ঢুকে পড়ে। তখন সিকিউরিটি গার্ডটা করে ছেড়ে দেয়। ওরা বলে যে, আমার দিদিরা বলে যে, এখন তো আর তোমাদের কোনো কাজ নেই, তুমি এবার অন্য জায়গায় চাকরি দেখো, চলে যাও। কিন্তু সিকিউরিটি গার্ড অনেক রিকোয়েস্ট করেছিল। আমি এই বাড়িটাতে প্রায় 20-22 বছর থেকে আছি, আমার বয়স প্রায় 70-এর কাছাকাছি, আমি থাকি না আপনাদের সঙ্গে, আমার খানিকটা যে টাকা মাইনে দিচ্ছে ওইটুকু মাইনে দিয়ে দেবেন, বা একটু কমই দিতাম। আমার বাড়িটার প্রতি একটা আলাদা একটা মোহ আছে, আমি বাড়িটাতে অনেক বছর থেকে আছি। বলছে অনেক বছর, আমি একদম বিয়ের আগ থেকে বাড়িটা ছিলাম, তারপরে আমি বিয়ে করি, এখন আমার দেশের বাড়িতে সব আছে, কিন্তু এই বাড়িটার প্রতি আমার একটা আলাদা অ্যাট্রাকশন আছে। তো ওরা আর এসব কথাবার্তা শোনেনি। ওরা দেখো বলছে যে ঠিক আছে, আমরা বাড়িটাতে প্রমোটিং হবে, প্রমোটিং হলে আপনি আমাদের সিকিউরিটি গার্ডের দরকার হবে, আপনি একটা বছর ধৈর্য ধরুন, আমি একটা বছরের বাড়িটা বানাচ্ছি, আমরা রাখবো। খুব কান্নাকাটি করে সে মানে দুঃখের সহিত বেরিয়ে যায়। ওদের কিছু করার ছিল না, বলছিল জয় কিছু করার ছিল না, কোথায় রাখবো এই বাড়িতে সিকিউরিটি, মানে একটা আন্ডার কনস্ট্রাকশন বাড়ির সিকিউরিটি রেখে কী হবে। দেশের বাড়িতে চলে যায়, নম্বর দিয়ে চলে যায়। বলছে আপনি আমার কনস্ট্রাকশন হলে আমরা চলে যাব, সরি ডাকবো আপনাকে। তো কনস্ট্রাকশন হয়, 1 বছর খানিক পর গৃহপ্রবেশ টবেশ হয়, সব কিছু সবাই আসে, সবাই শুরু করে আপনার কী বলে এই ঢুকে পড়ে ওরা। এবং ওরা কী করেছিল, ওরা উদ্দেশ্য ছিল বাড়িটাকে ভাড়া দেওয়া, ওরা বিক্রি করবে না। প্রমোটিং করেছিল ঠিকই, বাড়িটা ফ্ল্যাটটাকে বিক্রি করবে না। ওরা নিজের সবাই, যেমন আমার দিদি একটা রুমে, ওদের ভাই 2টো আলাদা রুমে, এরকম করে থাকতো আর কি। এই নয় যে সবাই একই রুমে থাকতো, সবাই আলাদা আলাদা রুমে থাকতো, মানে 2 BHK করে বানিয়েছিল, একটা রুমে একজন করে থাকতো। তো দিদি বলছে যখন কনস্ট্রাকশনটা কমপ্লিট হয়ে যায়, তখন ওরা ওই সিকিউরিটি গার্ডকে ফোন করে, ভুল বললাম, তখন কনস্ট্রাকশন কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার ঠিক কিছুদিন আগে সিকিউরিটি গার্ডটা হঠাৎ করে আসে ওদের বাড়িতে, জাস্ট গৃহপ্রবেশটা হবে তার ঠিক 1-2 দিন আগে। ওরা বলছে সিকিউরিটি গার্ডটা একদিন সন্ধ্যাবেলা এসে গেটের বাইরে দাঁড়িয়ে কথা বলছে যে আপনাদের তো ফ্ল্যাটটা হয়ে গেল, তাহলে আমি আসছি। বললো হ্যাঁ ঠিক আছে আপনি আসুন, আমি আপনাকেই ফোন করতে যাচ্ছিলাম যে আমাদের তো সিকিউরিটি গার্ডের দরকার, আর আপনি এত বছর ছিলেন, আপনি বাড়িটার প্রতি একটা আলাদা মোহ আছে আর অ্যাট্রাকশনও আছে, আমি আপনাকেই ফোন করতে যাচ্ছিলাম, আপনি আসবেন। তো বললো জানিস জয়, আমরা গেটের বাইরে দাঁড়িয়ে আমরা সবাই কথা বললাম, আমরা বলে দিলাম যে গৃহপ্রবেশ অত তারিখে হবে, তারপরের দিনই বা ওই দিনই আপনি চলে আসুন, আর আমরা সিকিউরিটির রুমও করে দিয়েছি, আপনি সিকিউরিটি রুমে থাকবেন, কোনো অসুবিধা নেই, খাওয়া দাওয়ার কোনো প্রবলেম নেই, আমাদের সঙ্গে খেতে পারেন, পরে আপনি যদি আশেপাশে তো দোকান আছে আপনি সেখানটা নিয়ে আসতে পারেন, কোনো অসুবিধা হলে আমাদের বলে দেবেন, আমরা যা খাই আপনাকে মাঝে মাঝে দিয়ে দেবো, তাতে আপনি কোনো চাপ নেবেন না। বলো হ্যাঁ ঠিক আছে, আমি ওই 3-4 দিন পরেই আমি আসছি, মানে গৃহপ্রবেশের পরের দিনই আসছি। গৃহপ্রবেশ হয়ে গেল, 3-4 দিন হয়ে গেল, লোকটা আসছে না।
লোকটা আসছে না, 1 সপ্তাহ হয়ে গেল। এবার এবার ব্যাপারটা কী হয়, সিকিউরিটি গার্ড এবার নেচারি দরকার পড়ছে, জল ওঠাতে হবে, মানে পাম্প চালু করতে হবে, বাড়ি ওদের 3-4টে গাড়ি, 3টে না কটা গাড়ি আছে, সেই গাড়ি গিয়ে বারবার গেট খুলতে হচ্ছে, নিতে অসুবিধা হচ্ছে ওদের। এবার কাউকে অন্য আর লোক সবাই নতুন কনস্ট্রাকশন হয়েছে, বিভিন্ন সিকিউরিটি কোম্পানি ওদের রিকোয়েস্ট করছে আমাদের রাখুন, আমাদের রাখুন। তো এরাও বলছে না, ওই লোকটা খুব ভালো, এতদিন ছিল একটা বাড়িতে, তো এই লোকটা যদি না থাকে তাকে চিট করে অন্য মানুষকে আগে কনফার্ম করে নিই। আর লোকটার কোনো কারণে মোবাইলটা, ওরা নম্বরটা মিসপ্লেস করে ফেলেছিল। মোবাইলে সেভ করতে সময় হয় না, আমরা অনেকে মোবাইল নাম্বার সেভ করি, ট্রু কলারে যেই নামটা আসলো সেই নামে সেভ করে ফেলি। এবারে আমরা হয়তো লোকটাকে নাম জানি রাম, আর ট্রু কলার হয়ে গেল সেভ শ্যাম। এবার এবার রামের নাম্বার খুঁজে পাচ্ছে না, এরকম হয় অনেক সময়। তো ওরাও ঠিক সেভাবেই নামটা কি এসেছিল, ওরা ভুল করে একটা অন্য ট্রু কলার নাম সেভ করেছে, নম্বরে খুঁজে পাচ্ছে না। তো অনেক খোঁজাখুঁজি একটা একটা করে নম্বর খুঁজতে 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 মনে হলো এটা ওনারই নম্বর। ফোন করেছে, ফোন বেঁচে যায়, কেউ ফোন তোলেনি। 2 দিন ফোন করেছে, কেউ ফোন তোলেনি। ওরা বললো কী হলো, মানে কী ব্যাপারটা কিছু বুঝে উঠতে পারছি না, যে কী হলো ব্যাপারটা। তারপরে হঠাৎ দেখি 3 নম্বর দিন ওই নম্বর থেকে কল এসছে, ওনার এই আমার দিদির বাবার নম্বরে। ফোন করার পরে বলছে আপনার কে বলছেন, কোথা থেকে বলছেন। ও বলছে এই কথা বলছে, কত নম্বর তো সেভ করা। আবার কারোর যদি নম্বর সেভ করা থাকে সে কি বলবে কোথা থেকে ফোন এসছে, কী জন্য ফোন করেছেন, কোথা থেকে এসছেন। বলবো আমরা অমুক অ্যাপার্টমেন্ট থেকে বলছি, আপনি কে বলছেন, আপনি অমুককে দিন। ওই লোকটার নেপালে কি ছেত্রী নাম ছিল, আপনি ওনাকে দিন, আমাদের বাড়িতে সিকিউরিটি কাজ করবে, ও আমরা অপেক্ষা করছি, ও পরের দিন আসার কথা, আসছে না কেন। বলছে কি বলছেন আপনি। বলে হ্যাঁ আমাদের সঙ্গেই তো গত সপ্তাহখানেক আগে কথা বলে গেল যে আমরা, উনি নিজে এসে কথা বলে গেলেন সন্ধ্যাবেলা যে উনি আমাদের গৃহপ্রবেশ হবে 7 তারিখে, ও 8 তারিখ থেকে চলে আসবেন। বলছে হ্যাঁ উনি এসেছিলেন, আমরা কথা বললাম। বলছেন আমি জানি না আপনারা কার সঙ্গে কী কথা বলছেন, নম্বরটা ওনারই, আপনি যে নাম বলছেন সবই ঠিক আছে, কিন্তু উনি তো আজ থেকে 20-25 দিন আগে মারা গেছেন। এরা তো সবাই আকাশ থেকে পড়েছে। বলে 20-25 দিন কী করে মারা গেল। বলে ওনার সেরেব্রাল স্ট্রোক হয়েছিল, প্রেশার ওষুধ খেত না, সেরেব্রাল স্ট্রোক হয়ে মারা যায়। আর আপনি যে বলছেন 3 দিন আগে, 3 দিন আগে তো, হ্যাঁ 7 দিন আগে বলছেন তো, 7 দিন আগে তো ওনার ইয়ে ছিল, শ্রাদ্ধ হয়েছিল, ওটা তো মনে হচ্ছে 7 দিন আপনার যে কথা বলছেন। মানে আমাকে বলছে দিদি, আমি না কথাটা শোনার পর স্পিকার ফোনে শুনছিল এরা সবাই, স্পিকার ফোনে সবার মানে হাত পা ঠান্ডা হয়ে গেছে। সন্ধ্যাবেলার ঘটনা, মানে ওরা যখন ফোন করেছে মানে তখন রাত 9টা 9:30, এবং যে লোকটা বলছিল ওনার স্ত্রী বলছিল, বলছে আপনি যেদিন বলছেন আমার বর আপনাদের এখানে গিয়ে জিজ্ঞেস করছিল যে কবে থেকে আসবে, সেদিন তো ওনার শ্রাদ্ধ হচ্ছিল। তো আমি জানি না আপনি কাকে দেখেছেন, কার সঙ্গে কথা বলেছেন, আমি আর কথা বলতে চাই না, উনি অত তারিখে মারা গেছেন, ওনার সেরেব্রাল স্ট্রোক হয়েছিল, এতটুকুই বলবো, আর কিছু বলবো না। বলে উনি ফোন রেখে দেন। ওই দিন রাতে ওরা আর কেউ ঘুমোতে পারেনি। একজন লোক কথা বলতে, ধরুন বাবা কথা বলে যে ভুল করে একজনকে দূর থেকে একজনকে দেখে করল, 3 জন ওর সঙ্গে কথা বলে। ওরা ওই মানে যে সিকিউরিটি গার্ড ছিল ছেত্রী গেটের সামনেতে দাঁড়ায় এবং ওদের বাড়ির 3 জন ওর সঙ্গে কথা বলে। একজনের ভুল হতে পারে, 3 জনের তো ভুল হবে না বলছে যে 3 জনের তো ভুল হবে না। আমরা ওদিন রাত্রে ঘুমোতে পারি না, আমাদের হাত পা ঠান্ডা হয়ে আছে, এরকম মানে এইরকম ভয়ঙ্কর অবস্থা। যাই হোক ওরা কি করলো, তো যাই হোক যে এপিসোড হয়ে গেল। এবার ওদের তো কিছু একটা ইয়ে করতে হবে। ওরা একটা সিকিউরিটি গার্ড রাখলো, মানে 2টো সিকিউরিটি গার্ড, একটা মর্নিংয়ে একটা ইভিনিংয়ে, 2টো সিকিউরিটি গার্ড রাখলো। যে লোকটাকে রাতে রাখলো সেই লোকটা 3 নম্বর দিন আর আসলো না। সিকিউরিটি কোম্পানিকে বলো কি হলো, তোমার রাত্রে সিকিউরিটি গার্ডটা এলো না কেন। বলো না আমরা অন্য একটা লোককে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। পরে একটা লোক এসছে, সেও 1 নাইট করে 2nd নাইট আর আসছে না। আবার একটা লোক আসছে নাইট সিকিউরিটিতে। তো 2-3 দিন পর এখানে লোক পাল্টে যাচ্ছে। তখন ওরা সিকিউরিটি কোম্পানিকে ফোন করলো যে কি হচ্ছে ব্যাপারটা, মানে এরকম আপনি 2 দিন পর রাত্রেবেলা সিকিউরিটিকে পাল্টে দিচ্ছেন কেন।
মানে কেন পাল্টে দিচ্ছেন? বলছে শুনুন, সিকিউরিটি কোম্পানির লোকটা বলছে আমি আপনার রাতের বেলা সিকিউরিটি প্রোভাইড করতে পারবো না, সিকিউরিটি গার্ড প্রোভাইড করতে পারবো না, কিছু যদি মনে না করেন আমাকে এখান থেকে তুলেই দিন। আপনি আপনার বাড়িতে সিকিউরিটি গার্ডের কাজ করবো না, মানে আমার কোম্পানি আপনার বাড়িতে সিকিউরিটি গার্ড করতে পারবে না। বলো কি হয়েছেটা কি? বলছে যেটা হয়েছে সেটা বললে হয়তো আপনি বিশ্বাস করবেন না, কিন্তু আমি 3 জনের কাছ থেকে সেম রিপোর্ট পেয়েছি। বলছে কি রিপোর্ট পেয়েছো? বলছে রাতে যারা ডিউটি করছে তারা প্রত্যেকেই মানে মধ্যরাত্রে রাত 1টা-2টার পর দেখতে পাচ্ছে, হালকা দেখতে পাচ্ছে কেউ যেন সিঁড়ির ঘর দিয়ে হাঁটছে, বাথরুমের কাছে দাঁড়িয়ে আছে, বিশাল একটা উঁচু লম্বা একজন কেউ দাঁড়িয়ে আছে। প্রথম ওরা চোর বলেই ভেবেছিল, ওরা চোর বলেই এগিয়ে যায় লাঠি নিয়ে, কাছাকাছি যাওয়ার পর সব ভিনিশ হয়ে যাচ্ছে। এবং ওরা গেটের সামনে, ওরা সিকিউরিটি গার্ড কী করে গেটের সামনে চেয়ার নিয়ে বসে থাকে, তো এবার বাথরুমগুলো পেছন দিকে হয়, ওরা দূর থেকে দেখতে পাচ্ছে বাথরুমের দরজার সামনে বাথরুমের দরজাটা বন্ধ। হঠাৎ করে দেখতে পাচ্ছে বাথরুমের দরজাটা খোলা এবং কেউ দাঁড়িয়ে আছে, উঁচা লম্বা একটা লোক। এবং সিকিউরিটি গার্ড হলে কেউ সে তো মানুষ না, এত গভীর রাতে এরকম একটা পরিস্থিতি দেখলে কেউই ভয় পাবে। তো এই ঘটনাগুলো অনেকেই রিপিট করার পর থেকে আমরা কেউ মানে আপনার ফ্ল্যাটে রাতের সিকিউরিটি গার্ডের ডিউটি করতে চাইছে না, কেউ করবে না। এবার আপনি আমাকে বলুন, আমরা যদি চান তাহলে দিনেরটা রাখতে পারি, রাত্রে আমরা কোনো সিকিউরিটি গার্ড প্রোভাইড করবো না, আমাদের পক্ষে সম্ভব না। তো বলছে যে এই কথা শোনার পর আমার দিদির যে দাদা ছিল, ভাইরা এইসব পড়া সাইন্টিফিক লাইনের লোক, এসব পাল্টু আজে বাজে কথা, ডিউটি না করার জন্য এসব কথা বলছে, রাত্রে এই সিকিউরিটি গার্ডগুলো মালমূল খেয়ে আউট হয়ে যায়, সেই জন্য এইসব ছায়া মায়া দেখে এসব নিজেদের ভুল ধারণা, এসব কিচ্ছু না, ফালতু কথা। তুমি সিকিউরিটি গার্ড ডিউটি করবে না, তুমি ছেড়ে দাও কোম্পানি। ঠিক আছে ছেড়ে দিন, আমি করবো না আপনার কাজ, করছে। এবার ওরা কী করলো, বা কোনো কোম্পানি থেকে না, একটা নিজস্ব লোক নিয়ে এলো, 2টো লোক না, একটাই লোক, সরি, দিন রাত করবে সে। এবার দিন রাত যে ডিউটি করে তার পক্ষে তো রাতে আর পুরো রাত তো জেগে থাকা সম্ভব নয়, একটা সিকিউরিটি গার্ডকে দিনে রাতে জেগে থাকা সম্ভব নয়। সে কি করতো, রাত 12টা নাগাদ 1টা-1.5টা নাগাদ সে ওই গ্যারেজে বিছানা করে শুয়ে পড়তো। ওরা বলেই দিয়েছিল ঠিক আছে তুমি শুয়ে পড়ো, রাত 1টা-1.5টার পর তুমি শুয়ে পড়ো। ও এরকম 3-4 দিন থাকার পর হঠাৎ একদিন খুব জোরে চিৎকার করে উঠেছে রাত্রেবেলা, ভয়ঙ্কর জোরে, মেরে ফেললো, এই ধর তো সবাই, ওরা বলছে ওরা তো সবাই নিজে আলাদা ফ্ল্যাটে থাকে, একজন শুনে সবাই ফোন টোন করে নিচে গেছে, গিয়ে দেখছে লোকটা ভয়ে খুব কাঁপছে, শ্বাস ফেলতে পারছে না, এরকম ভয়ে কাঁপছে। তারপরে অনেক জল টল, তারপরে ঠান্ডা, কি হলো কি নামটা ছিল বলছে আমাকে একটা লোক রাতে গলা টিপে ধরেছিল মেরে ফেলবে বলে, আমি অনেক কষ্ট করে ছাড়িয়েছি, আমাকে মেরেই ফেলেছিল। তো ও লোকটা বলছে কোনো পাগল হবে, পাগল। ও আরো বলছে আপনারা দেখুন এই আপনাদের অ্যাপার্টমেন্টের ভিতরে এই পাগলটা লুকিয়ে আছে, এইমাত্র আমার গলা মানে 1 মিনিট হলো আমার গলাটা ছেড়েছে। দ্যাট মিনস এই পাগলটা আপনার অ্যাপার্টমেন্টের, আমাদের অ্যাপার্টমেন্টের ভিতরেই আছে। মানে বাকি 2 ভাই বাবাদের বলছে আপনারা ধরার চেষ্টা করুন, আপনাদের বাড়িতে ঢুকে পড়বে, আপনাদের রুমে ঢুকে পড়বে। এরকম যদি কেউ বলে তো সবার তো টেনশন হবে না, যে এটা পাগল হোক যাই হোক, যদি কেউ রাত 2টোর সময় কেউ অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে। আমার দিদি বলছে সেদিন আমি আমার ঘরে ঘুমোতেই পারলাম না, আমি মা বাবা সবাই মিলে সঙ্গে ঘুমলাম, আমরা সবাই নিজের ঘর চেক করছি যে কোনো পাগল ঢুকেছে কিনা, কিছু ঢুকেনি। যাকে ওরা পরের দিন সকালবেলা ওরা বারবার বলছে তুমি কোনো ভুল ভাল স্বপ্ন দেখেছো রাত্রে ঘুমাতে গিয়ে, বলে না আমি স্বপ্ন দেখিনি, আমি ঘুমের মধ্যে স্পষ্ট ফিল করছি আমাকে গলাকে চেপে ধরেছে, আমি স্বপ্ন দেখিনি, বারবার বলছে তুমি ড্রিঙ্কস, বলে না আমি কিসের ড্রিঙ্কস করে ঘুমাবো, আমি নর্মাল ঘুমাচ্ছি, আমি স্পষ্ট বুঝতে পারছি, আপনারা বিশ্বাস করছেন না। যাকে সেই দিন গেল। পরের দিনও 2-3 দিন রাতের পরে ঘটনা, হঠাৎ ওই সিকিউরিটি গার্ড যে মানে সিঙ্গেল সিকিউরিটি গার্ড, সে রাত্রে ঘুমোতে গেছে, ও দেখছে কেউ যেন একটা ওই সিঁড়ি দিয়ে উঠছে, ও দৌড়াদৌড়ি করে ওই সিঁড়ি দিয়ে উঠছে, মানে ওই সিঁড়ি ঘর দিয়ে উঠছে, উঠে সবাই চিৎকার দিচ্ছে
এই বাড়িতে চোর ঢুকেছে, একটা লোক আপনাদের সিঁড়ি দিয়ে উঠছে, আপনি উঠুন। ওরা দৌড়াদৌড়ি করে সবাই উঠলো। আবার রাত 1-1:30টার সময় অনেকেই ঘুমায় না আজকাল, সবাই মোবাইল ঘাটাঘাটি করতে রাত 2-3টে বাজিয়ে দেয়। তো ওর মধ্যে আমি বলছি, আমার দিদি বলছিল আমি ঘুমিয়ে পড়েছি, ছোটো ভাইটা বোধহয় রাত্রে বেশি রাত অবধি মোবাইল ঘাটাঘাটি করে, ও জেগেছিল। ও সিকিউরিটি গার্ডের শব্দ পেয়ে রাত তখন 2টো না কটা বাজে, ও দৌড়াদৌড়ি করে উঠেছে, ও আমাদেরকে ডেকে তুলেছে। সিকিউরিটি গার্ড বলছে, না একটা লোক, উঁচা লম্বা একটা লোক আপনাদের এই সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আমি পিছু উঠলাম, কিন্তু আমি তো ছাদ অব্দি যেতে পারলাম না, কারণ ছাদের দরজাটা বন্ধ, কিন্তু কোথায় গায়েব হয়ে গেল বুঝতে পারছি না, চোরটা কিন্তু ধরতে পারলাম না। তো ওরা বললো আচ্ছা ঠিক আছে, ওরাও টর্চ দিয়ে সারপার খুলে দেখলো, কিচ্ছু নেই, সব ঠিক আছে। ওরা মানে নেমে আসবে, সিকিউরিটি গার্ড সবাই নেমে আসবে, হঠাৎ সিকিউরিটি গার্ডটা আবার বলছে, এই তো লোক, এটা তো নিচ দিয়ে নেমে যাচ্ছে, তলা দিয়ে নেমে গেল, সিঁড়ির তলা দিয়ে নেমে চলে যাচ্ছে বলে ও দৌড়াদৌড়ি করে আবার নিচে নামছে। নিচে নেমে কিছু দেখতে পাচ্ছে না, ওই যে নাবাটা ওঠাটা শুধু সিকিউরিটি গার্ডে দেখলো, আর কেউ দেখতে পাচ্ছে না বলছে। দিদি বলছে আমি তো যাইনি, 2 ভাই গেছিলো, ওরা কেউ দেখতে পায়নি। তো ওরা ভাবলো কি সিকিউরিটি গার্ড রাখলাম মাইলি, একদিন বলছে গলা চেপে ধরছে কেউ, একদিন চোর বলে সিঁড়িতে উঠে, এ ওদের মালমূল না খেলেও গাঁজা বাজা খায়, একে ছাড়িয়ে দাও বাবা, এদের হবে না সিকিউরিটি গার্ড, ছেড়ে দাও, আমাদের অন্য সিকিউরিটি দেখে নেব। এবার ওরা কি করলো, এই অংরা মুখার্জি, তোমার রিপ্লাইটা দিয়ে দিচ্ছি। আমি এক্সট্রিমলি সরি, আজকে আমি উইদাউট অ্যানাউন্সমেন্টে লাইভে এসেছি, সেই জন্য কারো নোটিফিকেশান আসেনি। আমি কী বলে ওটাকে, কেউ বুঝতেও পারেনি, আমি সাডেনলি 11টা 10-এ লাইভে এসেছি, কারণ আমি ভুলে গেছিলাম, তো সেই জন্য নোটিফিকেশান আসেনি, তুমি দেখতে পাওনি। ঠিক আছে, তুমি ডেফার্ট তোমার রেকর্ডিংটা শুনে নিও, আর কাল পরশু তো ওরা তোমার কিছু ইউটিউবেও দিয়ে দেবে, ইউটিউব থেকেও শুনতে পাবে, কোনো অসুবিধা নেই। তুমি কাল রেকর্ডিংটা শুনে নিও, বা রাতেও শুনে নিও রেকর্ডিংটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি সবাইকে আমি আবার মানে এক্সট্রিমলি সরি, কারণ আমি আজকে কোনো কী বলে ওটাকে অ্যানাউন্সমেন্ট দিয়ে আমি আসিনি, কারণ আমার নিজেরও মনে ছিল না। শ্রেয়া আমাকে মনে করিয়ে দেওয়ার, তাও কি অ্যারাউন্ড 10:40-তে আমাকে শ্রেয়া মনে করায়, তখন আমি অনির্বাণদা এবং শ্রেয়ার সঙ্গে যোগাযোগ করি যে একটা সাডেন লাইভে আসা যায় কিনা। আমি কারণ ভুলে যাচ্ছি, আর অনেক দিন থেকে গল্প বলা হচ্ছে না, আপনাদের সঙ্গে আসা হচ্ছে না, মাঝখানটাও আমি করতে পারলাম না, আমি হায়দ্রাবাদে ছিলাম বলে, তো চলে আসি। তো আমি দেখছি বেশ ভালো রেসপন্সে আছে, উইদাউট নোটিফিকেশান সাডেন লাইভে বেশ খানিকজন লোকে লাইভে আছে, দ্যাটস গুড। আংনা, তুমি ওটা ডেফার্ড পরে শুনে নিলে ভালো হয়, তুমি রেকর্ডিংটা শুনে নিও। ওকে, শ্রীমিতি গুপ্তা প্রথম, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমার অনেক লিঙ্ক আছে ইউটিউবে, সত্যিভূতের গল্প জয়দাস টাইপ করলেই এসে যাবে, আমার অনেক গল্প আছে, স্মৃতিকে বলছি শুনতে পাবে। থ্যাংক ইউ। আচ্ছা, তো যেখানে আছে এবার বলছে যে না, বলছে গাঁজা মাজা খায়, এইসব দিয়ে কাজ হবে না, ছাড়িয়ে দাও। দিদি বলছে জানিস, ওরা ছাড়িয়ে দিল সিকিউরিটি গার্ডটাকে, তো গেল, ঠিক আছে। এবার বিনা সিকিউরিটি গার্ডে চলছে মাঝখানে সপ্তাহখানিক পর, হঠাৎ দিদি বলছে যে এবার কেউ নেই বাড়িতে সিকিউরিটি গার্ড। এবার হঠাৎ আমি মানে জেনারেলি কেউ, দিদি বলছে আমি সবসময় ফ্ল্যাটের দরজাটা বন্ধ করেই রাখি, মানে সবাই তো সিঙ্গেল ফ্ল্যাটে থাকে, দরজা বন্ধ করে রেখেছি। ওই দিন আমি কিনো কারণে দরজাটা আজ রাত 1টা অবধি গল্প বলবো, শুনবে কতজন আমি বলতে পারি, দেবব্রতকে বলছি, শুনবে কতজন? যদি শোনার লোক থাকে আমি বলতে পারি, কোনো অসুবিধা নেই। আর ভূতের গল্প একটু বেশি রাতে শুনতে বেশি ভালো লাগে, একটু গা চমচম হয়। আচ্ছা, তো দিদি বলছে যে ওই সময়টাতে কী হলো রাতের বেলা, বলছে ওই দিন আমি না জয় কী যেন টাথরুমে গেছিলাম হয়তো, দরজাটা মানে ঘুমের ঘোরে ভালো করে হয়তো লাগাতে ভুলে গেছি, মানে ওই দরজার যে পার্টটা ভালো করে ওই লাগাতে ভুলে গেছিলাম মনে হচ্ছে, তো দরজাটা হাওয়ায় খানিকটা খুলে যায়। তো হঠাৎ ঘুম ভেঙেছে, বলছে ঘুম ভেঙে আমি লক্ষ্য করছি দরজার বাইরে থেকে কেউ যেন আমার ঘরের দিকে উঁকি মেরে তাকাচ্ছে। বলছিস আমার না প্রথমে মনে হচ্ছিল আমি কিছু একটা স্বপ্ন দেখছি, মানে
হয় না আদো আদো ঘুমে কি দেখছি ছেড়ে দাও, বলছেন না। তারপরে না আমি একটু ভালো করে তাকিয়ে দেখার চেষ্টা করলাম যে না, কেউ যেন হয়তো তাকাচ্ছে আমার ঘরের দিকে, বাইরে থেকে তাকাচ্ছে, ভেতরে ঢুকছে না, বাইরে থেকে তাকাচ্ছে। আমি না ভয়ে মা বাবা করে খুব জোরে চিৎকার দিলাম। আর চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে যে একটা ছায়ামূর্তির মতো ওই আমার ঘরের দিকে তাকাচ্ছিল, সেটা সঙ্গে সঙ্গে ভ্যানিশ হয়ে গেল, মানে মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে গায়েব। আমি মা আমার চিৎকার শুনে দৌড়ে চলে আসে। তাই তখন রাত কটা বাজছিল রে? বলছে ভাই বেশি হবে না, ওই ধর 1:20 বা এরকম হয়, 15 হলে 1:20 হবে, বেশি না বলছিস না? বলে হ্যাঁ ওই 1:20 হবে, রাত 1:20, তাহলে তো পুরো মধ্যরাত্রি রে, একদম তোর তোমাদের কি বলে ওটাকে, তোমার পৈচাচি মানে তোমার ভৌতিক শক্তিগুলোর চলাফেরার সময়, তো ওই সময় তো দরজাটা কোনো খুলে রেখেছিলি। বলে আমি হয়তো বাথরুমে গিয়েছিলাম, বাথরুম গিয়ে আমি বললাম বাথরুমে গিয়েছিলাম মানে তোর তো অ্যাটাচ বাথরুমে যাবি কেন? বলে না বাইরে কোনো কারণে হয়তো গিয়েছিলাম, বা ব্যালকনিতে গরম লাগছিল বলতে ব্যালকনি দিয়ে গিয়েছিলাম, আর ঢোকার সময় দরজাটা বন্ধ করতে ভুলে যাই। আমি বললাম, আমি একটু ভয় ঢুকিয়ে দিলাম, আমি দরজাটা বন্ধ করতে ভুলে গেছিলি না, দরজাটা ঠিকই বন্ধ করেছিলি, কেউ খুলে দিল। বলে তুই আর এসব বলিস না, আমি মানে একা থাকতেই পারছি না, আমি আমার মার সঙ্গে ঘুমাচ্ছি, তুই আর এইসব আজে বাজে বলছিস। আমি না ছড়, তোর এটা আমার কথা বললাম, তোর কথাটা বল। বললো যে শুন, এই দরজাটা এরকম ফাঁক থেকে মানে ফাঁকা, আর সে কি যেন উকি মেরে তাকাচ্ছিল, এবং আমি কী দেখতে পেলি? বললো একটা ছায়ামূর্তি, উচালো ভীষণ টল ফিগারের একটা ছায়ামূর্তি আমি আমার ঘরের দিকে তাকাতে দেখেছি, কিন্তু ঘরের ভিতরে প্রবেশ করেনি, ঢুকেনি, এটা আমি দেখেছি। তো গেল, তো আর মার সঙ্গে ঘুমাচ্ছে, ভয় লাগছে সবারই। তার কিছুদিন পর ওর যে দাদা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, ছোটো ভাইটা জেগে থাকে অনেক, যে দাদা বিজনেসম্যান, তো সকালবেলা তাড়াতাড়ি উঠে কনস্ট্রাকশনের কাজগুলোতে যায়, কাজও দেখতে হয়, সেই জন্য দাদা তার 11:30 ভিতরে ঘুমিয়ে পড়ে। ওর দাদা ওই রাতের বেলা কোনো কারণে হয় না, একটু ছাদে হেঁটে আসি, বা ঘুম লাগছে না, এক চক্কর ঘুরে আসি, ও খেয়ে দিয়ে মানে ঘুমটা ভেঙে যায়, একটু ছাদে গেছে, ছাদের দরজা খুলে ঢুকেছে। বলছে যে দাদা যখন ছাদের দরজা খুলে দাদা বলছে কেউ যেন ছাদের মধ্যে ছিল মনে হচ্ছিল। এবার ধরুন সাডেনলি আমরা অনেক সময় কী হয়, মানে আমি ছোটোবেলার কথা বলছি, অনেক সময় আমরা কী করি, ছাদে বসে গল্প করছি বা কিছু, অনেক সিগারেট খাচ্ছি, এবার হঠাৎ করে যদি কেউ মানে গার্জিয়ান লেভেলের লোক দৌড়ে চলে আসে, আমরা কী করি, চুপ করে লুকিয়ে যাই, বা কোথাও বললো ঠিক সেরকম একটা কেউ যেন লুকিয়ে গেল, ওটা আড়াল হয়ে গেল। তো ভাবলো বাবা তুস, এতে কিছু হয়তো কোনো মনের ধারণা হতে পারে। ও ছাদে একা একা দাঁড়িয়ে একটু, ও নিজেও সিগারেট খাচ্ছিল, সিগারেট খেয়ে এবার হঠাৎ নামতে শুরু করবে, তখন ও দেখতে পাচ্ছে কি একটা যেন সিঁড়ি দিয়ে নামছে। ও দাদা ছুটে ছুটে সিঁড়ি দিয়ে নামলো, নেমে নিচে তোমার দূরে ছুটে ছুটে গেল গ্যারেজ অব্দি, যে কে নামে গেল, ওখান তো সিকিউরিটি গার্ড নেই, কে নামলো? ওর বাড়িতে কেউ নেই, ও সেরকম, ওরা 4-5টা লোক ছাড়া, আর বাকি পুরো অ্যাপার্টমেন্টগুলো ফাঁকা পড়ে আছে, কারণ ওরা ভাড়া দেবে, বিক্রি করবে না, আর ওগুলো কমপ্লিট হয়নি, রং টং হয়নি বলছে। কে গেল দৌড়ে দৌড়ে গিয়ে, নেমে দেখে কেউ নেই। ও একটু সাহসী, আর ওসব ভূতে বিশ্বাস করে না, ছোটো ভাই করে না, ও করে না, তা কাউকে কিছু বলতে পারবে না, চুপচাপ এসে শুয়ে পড়লো। কিন্তু একটু দাদা তো মানে স্ত্রীকে বলে ঘটনাটা, রাতে না পরের দিন সকালবেলা, তখন বললো না গো, বাড়িতে কিছু একটা আছে, না হলে দেখো দিদিভাই দেখলো ওই সিকিউরিটি গার্ডগুলো থাকছে না, এইরকম কিছু একটা তো আছে। তখন ওরা একটা তান্ত্রিকের শরণাপন্ন হয়। তো তখন তান্ত্রিকের শরণাপন্ন হয় যখন, তখন ওই তান্ত্রিক ওই বলল যে হ্যাঁ, আপনাদের বাড়িতে একটা আত্মার আছে, আত্মাটা ঘোরাফেরা করে, কিন্তু সেটা কারো ক্ষতি করার জন্য নয়, সে ভালোবাসার টানে ওইখানে থাকে। কে এমন হতে পারে? ওদের জিজ্ঞেস করলো। ওরা তো বললে এটা কি কেউ হতে পারে, আমরা তো বাড়িটা তো কিনেছি। তখন ছট করে ওদের মাথায় এলো ওই সিকিউরিটি গার্ডের কথাটা, নেপালি সিকিউরিটি গার্ডের কথাটা। আর তখন ওদের মনে হলো আরে হ্যাঁ,
এই নেপালি সিকিউরিটি গার্ডটা তো ওরা ছিল না বেশি দিন, ওরা যখন বাড়িটাতে ঢোকে 5-6 দিন পরে ওকে ছাড়িয়ে দেয়, মাইনে দিয়ে ওকে ছাড়িয়ে দেয়। হার্ডলি ওদের 5-6 দিন ছিল, ওকে খুব বেশি একটা চিনতো না ওরা। কিন্তু তখন ওরা আস্তে আস্তে ওদের লোকটার মানে স্ট্রাকচারটার কথা মনে পড়লো, উঁচা লম্বা ছিল এরকম করে, তখন ওরা বলতে শুরু করলো বলে হ্যাঁ এই একটা সিকিউরিটি গার্ড ছিল যার এই বাড়িটার প্রতি প্রচণ্ড মানে ভালোবাসা ছিল বা একটা মায়া ছিল, টাকা পয়সার জন্য নয়, বাড়িটাকে খুব ভালোবাসত। সেই জন্য অর্পিতা চক্রবর্তী, কাল শুনবো আমি খুব ভীতু। আরে ভীতু কি আছে, এটা তো নিয়ম। নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে আছে, থাকবেও, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। পজিটিভ এনার্জি যখন আছে, ভগবান আছে আপনার বাড়িতে, যদি ভগবানের মূর্তি বা যদি কিছু থাকে, যদি আপনি ভগবান বিশ্বাস করেন, তাহলে মনে রাখবেন নেগেটিভ এনার্জিও আছে, ভয়ের কিচ্ছু নেই। ক্ষতি না করলে মানে অন্য কেউ কারো কোনো ক্ষতি করে না, যে যার মতো আছে, কেউ কারো ক্ষতি করে না, সবার জায়গায় আছে সবাই। তো ওদের ভয় পাবেন না, ভয় পাওয়ার কিচ্ছু নেই। ওরা ভয় দেখায় না, আমরা ভয় পাই, এটা মনে রাখবেন সবসময়। তো বললো হ্যাঁ এটা তো ঠিক, এই সিকিউরিটি গার্ডটার কথাটা আমাদের কেন মাথায় এলো না? তখন ওরা আস্তে আস্তে সব কিছু রিকল করার চেষ্টা করলো, যে সিকিউরিটি গার্ড যেটাকে বলছিল গলা চেপে মেরে ফেলবে, দ্যাট মিনস ওর কাজটা তো ও করছে, ওইটা তো ওর ছিল না, ওই কাজটা তো ও করার কথা ছিল, তো সেই জায়গায় ওই লোকগুলো করছে, অতএব ওর তো একটা সেই জায়গায় কি বলে ওটাকে, একটা ভয় তো লাগবেই, মানে ওর তো রাগটা উঠবেই, সেই আক্রোশটা হয়তো হয়েছিল। আর দিদি বলছিল আমার মানে রুমটাতে তাকাচ্ছিল, হতে পারে ও ছিল, ও তো মানে খারাপ কিছু করেনি, ও বরঞ্চ হয়তো ভুল করে যে দরজাটা কেন খোলা সেই জন্য উকি দিতে পারে, তাকাতে পারে, আমাদের কেউ তো কোনো ক্ষতি করেনি। হয়তো আপন মানে ছাদে ওর নিজের বাড়ি মনে থাকে, কারণ এটা বলা হয় যে মানে একটা গল্প আমি বলেছিলাম কিনা জানি না, হ্যাঁ আমি বলেছিলাম এই গ্রুপে অনেক আগে প্রথম দিকে, যে একটা বাড়িতে মনে আছে কিনা জানি না, একজন দুজন যদি আগে কেউ শুনে থাকো বা লিঙ্কে পেয়ে যাবে আমার ইউটিউব লিঙ্কে, যে একটা বাড়িতে ঠিক এরকম একটা বাড়ি বানিয়েছিল একজন মানে জয়েন্ট প্রপার্টি। তো বাড়িটা 3 ভাই মিলে বানায়, এবং 3 ভাই এবং 3 ভাইয়ের বউ ইকুয়াল কন্ট্রিবিউশন ছিল। যখন বাড়িটা পুরোপুরি তৈরি হয়ে যায়, সেই সময় যে সবচেয়ে বেশি খাটাখাটনি করেছিল বাড়িটা বানাতে, অনেক আগের ঘটনাটা, তখন ধরে নেওয়া যাক অনেক সময় ইট বালু এগিয়ে দেওয়ার মতো কাজ করেছিল ওই বউ, সেই বউটা মারা যায় ঠিক বাড়িটা যখন পুরো কমপ্লিট হয়ে যায় সেই সময়টাতে, মানে বাড়িটাকে সেই মহিলাটা উপভোগ করতে পারেনি। সেই জন্য ওই ছোট বউর একটা প্রতিবিম্ব ওই বাড়ির সবাই দেখতো ওই বাড়িতে রাতের বেলা ছাতে। এটা আমি গল্প বলেছিলাম, সেই পাবে তো, হ্যাঁ শুনেছো না আকৃতি চাটা, হ্যাঁ। তো এইটা কিন্তু যে বলেছে সে আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ওটা ওর নিজের বাড়ির ঘটনা, ওটা মিথ্যে বলার কোনো জায়গা নেই। তো এরকম হয় যেই মানে বিশেষ করে বাড়ি বা বাড়ির প্রতি যে মানুষের ভালোবাসা, বা একটা বাড়ি বা নাই বা হোক, মানে যে কোনো জিনিসের প্রতি যে মানে কী বলে ওটাকে মানে অসম্পূর্ণ যে ভালোবাসা, সেটা কিন্তু অনেক সময় এভাবেই রিফ্লেকশন হয়, মানে সেই ঘটনাগুলো এভাবেই রিফ্লেকশন হয়। যে সিকিউরিটি গার্ডটা, যে ঘটনাটা আমি বললাম, যে দিদি আমাকে যে ঘটনাটা বলেছিল যে বাড়িতে এরকম, তো ওই সিকিউরিটি গার্ডটা যেহেতু বাড়ির প্রতি একটা মানে একটা ভালোবাসা ছিল, যেটার সঙ্গে কোনো টাকা পয়সার সম্পর্ক ছিল না, হয়তো সিকিউরিটি গার্ড হিসাবে যা ছিল, কিন্তু বাড়ির প্রতি একটা টান ছিল, সেটা হয়তো সেই কারণেই হয়তো ও দেখা দিত, এবং কারো ক্ষতি করতো না, বলতো কাউকে ভয় দেখাতো না। ও দেখতো একটা রাতের বেলা একটা কিছু একটা ছায়া সবসময় মুভ করছে বাড়িতে। হ্যাঁ অনেকেই বলছে মনে আছে, থ্যাংক ইউ, দ্যাট মিনস অনেকে আগে থেকে শুনছো, এটা আমার প্রথম দিকের গল্প মনে হচ্ছে, আমার প্রথম দিকের। তো হ্যাঁ ম্যাটেরিয়ালিস্টিক অ্যাটাচমেন্ট, কারেক্ট, দেবব্রতদা ঠিক বলেছেন, দ্যাট ইজ ম্যাটেরিয়ালিস্টিক অ্যাটাচমেন্ট, কারেক্ট। তো সেই জিনিসগুলো কিন্তু রিফ্লেক্ট হয়, এটা বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার কিন্তু থেকে যায়। এরও অনেক ইনসিডেন্ট আছে, আপনারা হয়তো জানেন, আমিও হয়তো জানি, আমি অনেক শেয়ারও করেছি। তো এইরকম জিনিসগুলো থেকে কিন্তু এরকম তৈরি হয়। এই যে সিকিউরিটি গার্ডের ঘটনাটা, যেটা ছায়ামূর্তির মতো ওদের বাড়িতে ঘুরে বেড়াতো, সেটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো ক্ষতি করতো না, আদার দেন ওই সিকিউরিটি গার্ডকে গলা চেপে ধরেছিল, হয়তো এই কারণে যে
এই কাজটা ওর করার কথা ছিল, সে না করে অন্য একজন করছে, তা অবভিয়াসলি ওর একটা আক্রোশ তো জাগতেই পারে, তো ওটা খুব ন্যাচারাল। তো আমি বললাম, আলটিমেটলি বললো যে ওই যে মারা যাওয়ার ব্যাপারটা, এরকম কিন্তু অনেকেই ঘটনা ঘটে। এরকম ঘটনা আমি অনেক বলেছি, অনেক শুনেছি যে বিশেষ করে দাদু অনেক সময় কি হয়, আমি একটা গল্প বলেছিলাম কিনা জানি না, ব্যাঙ্গালোরের গল্প, যে মেয়েটা ব্যাঙ্গালোর পড়াশোনা করতো, চাকরি মানে পড়াশোনা করতো, এবং দাদুর কিন্তু আবার নাতনিদের প্রতি বা নাতিদের প্রতি একটা আলাদা ভালোবাসা থাকে। তো নাতনিকে খুব ভালোবাসতো। নাতনি যখন ব্যাঙ্গালোরে চলে যায়, তো দাদুর খুব কষ্ট হতো। দাদু ওর বলছিল যে তুই আমার নাতনিটাকে পাঠাবি না ব্যাঙ্গালোর, এখানে কলকাতাতেই পড়াশোনা করছে, থাকতে দে না। বললো না, বাকি সবাই বোঝালো ওর তো একটা লাইফ আছে, ও তো চাকরি বাকরি করবে, জীবনে কিছু করবে, এখানে তো হবে না, ওর যেসব লাইনে পড়াশোনা করছে ওখানেই করতে দাও, চাকরি বাকরি করে চলে আসবে আবার। তো দাদু খুব দুঃখ পেয়েছিল, মানে খুব কষ্ট পেত ওই নাতনিটার জন্য। আর যেদিন মানে দাদু মারা যায়, সেই দিন রাতের বেলা, সন্ধেবেলা দাদু ওইখানে পৌঁছে যায়, ওর নাতনির ওখানে। তো হঠাৎ দাদু নাতনিকে দেখে দাদু তো খুব খুশি। আরে দাদু তুমি কি করে এলে? দাদু খুব স্মার্ট ছিল, দাদু চাকরি করতো, LIC না FCI থেকে চাকরি করতো। ওই বললাম ফ্লাইটের টিকিট পেয়ে গেছি সস্তায়, হঠাৎ দেখলাম মেক মাই ট্রিপে খুব ফ্লাইট সস্তা, টিকিট কেটে নিলাম, হঠাৎ চলে গেলাম, সারপ্রাইজ ভিডিও, কেমন আছিস তুই? খুব ভালো আছি দাদু, এসো এসো এসো। দাদু এসছে, দাদুর সঙ্গে ওরা খাওয়া দাওয়া করেছে, সব কিছু করেছে, দাদুর সঙ্গে মেয়েটা রাত্রে ঘুমিয়েওছে। সকালবেলা উঠে দেখে দাদু নেই। তো ওই মেয়েটা প্রথমে ওটাকে স্বপ্ন বলে ভেবেছিল, স্বপ্ন বলে ভেবে পরের দিন সকালে উঠেই ফোন করেছে, না স্বপ্ন বলে ভেবেছিল। ঠিক সকালবেলা 7টার সময় যখন ওর ঘুম ভাঙে, তখন থেকে কেউ নেই। আর ঠিক ওর বাড়িতে ওই সময় ফোনটা আসে ওর বাড়ি থেকে। তো বাড়ি থেকে ফোনটা আসার পর ওর মা বলছে, আচ্ছা শোন, তোর কি কোনো ক্লাস? বলে হ্যাঁ, না ইম্পর্টেন্ট কিছু ক্লাস নেই, আমার আগামী সপ্তাহে ছুটি আছে। কেন বলো দেখ, একটু বাড়িতে একটু দাদু খুব অসুস্থ, তো তুই একটা কাজ কর, বাবা টিকিট পাঠাচ্ছে, তুই আজকে ফ্লাইটে চলে আয়, এই মর্নিংয়ের ফ্লাইটে চলে আয়, আমরা টিকিট কেটে দিচ্ছি। বলো হঠাৎ করে বলে হ্যাঁ চলে এসো, দাদু খুব সিরিয়াস। তো ও যখন বাড়ি পৌঁছায় দেখে দাদু জন্য অপেক্ষা করো, ওর জন্য অপেক্ষা করা হচ্ছে, দাদুকে ভালোবাসতো। তখন ও আকাশ থেকে পড়লো, কি হলো ঘটনা, ও সব কথা খুলে বললো। আমি তো স্বপ্ন দেখছিলাম, ভাবছিলাম দাদু আসলো, আমার সঙ্গে বসলো। তো এইটাই ঘটনা, যেটা আমি বলছিলাম, যে মানে যে যাকে খুব ভালোবাসে, মানে যার প্রতি তার ভালোবাসাটার কোনো মানে বাউন্ডারিহীন ভালোবাসা যেটাকে বলে, সেই ভালোবাসাটা ওই সিকিউরিটি গার্ডের ছিল। সেই জন্য সাদ্দের দিন, তো বারবার বলছিল স্ত্রীটা, সাদ্দের দিন ওদের এখানে দেখা করে যায় এবং ওদের কথাও বলে যে আমি আসছি আগামী সপ্তাহে, আমি আপনার গৃহপ্রবেশটা হোক, আমি সিকিউরিটি কাজ করতে আসব। তো এই ধরনের মানে অবিশ্বাস্য ঘটনাগুলো ঘটে, এবং মানে খুব আশ্চর্যজনক ঘটনা হলেও কিন্তু এটা বলতেই হয় যে এইসব জিনিসগুলো ঘটে বলেই মানে ভৌতিক গল্পগুলো এখনও ভালো লাগে, আমার শুনতে খুব ইন্টারেস্টিং লাগে যে সত্যি এই ধরনের ঘটনা যে মানে ঘটে, এবং সেই ঘটনাগুলোর কোনো কারণ থাকে না, এটার জাস্টিফিকেশন কিছু হয় না। তাও অনেকেই হয়তো প্রশ্নটা থাকবে আলটিমেটলি কী হলো। তো ওরা ওই বাড়িতে একটা বিশাল বড় পুজো, প্রথম লাইভ, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, লেট নাইট না অ্যাকচুয়ালি, সরি আজকে আমি লেট হয়ে যাই, দেবলিনাই তো নাম, হ্যাঁ দেবলিনাকে বলছি। অ্যাকচুয়ালি লেট হয়ে যায় আমি আজকাল সাডেন লাইভে আসার জন্য, আদারওয়াইজ দিস নট দ্য রাইট টাইম, আমি এই সময় আসার কথা নয়। কিন্তু আমার মনে হয় লেট নাইটে বেশ অনেকেই আমি রেসপন্স পেলাম, তো লেট নাইটেও যদি কেউ মাঝে মাঝে আসা যায়, মাঝে ভুলে যাই অ্যাকচুয়ালি। তো দুটো লেট নাইট আসলেও অসুবিধা নেই, আমার মনে হয় লেট নাইটে শুনতে ভালোই লাগে, বলতেও ভালো লাগে। একটু পরিবেশটা সেরকম, আজকে বাইরে বেশ একটা ভালো ওয়েদার, বৃষ্টি, আমি কলকাতার কথা বলছি, একটা বেশ ভালো, আগামী 3 দিন বৃষ্টি হবে প্রেডিকশন আছে, তো ওটা ভালো, গরমটা কমেছে, গল্প বলার জন্য আইডিয়াল, ডিনার করার পর বসে গল্প শুনে ঘুমিয়ে যাওয়াটা। তো যাই হোক, তো যা বলছিলাম যে এই ধরনের জিনিসগুলো খুব ঘটে, সেজন্য ভালো লাগে। তো তাই তো সেটাই বলছিলাম যে পরে নিশ্চয়ই আরও বলবো, কারণ কে যেন বলছিল রাত 1টা পর্যন্ত গল্প বলার জন্য। আমি বলতে পারি, কিন্তু কতজন শুনবে সেটা সবচেয়ে বড় ব্যাপার। কটা বাজে? 12টা 26, আর বলা কি ঠিক হবে?
ও আলটিমেটলি ও যেটা ইনকমপ্লিট থেকে যাচ্ছে বাই দ্য ওয়ে, ওরা বাড়িতে পুজো করায়, পুজো করার পর পুজো হয়, পুজো করার পর ওরা ওইখানে যায়, ওরা ওই নম্বরে খুঁজে খুঁজে ওদের বাড়িতে যায়, ওদের বাড়িতে গিয়ে পুরো ঘটনাটা ওদের স্ত্রীকে খুলে বলে ওরা বাড়িতে। তো ওরা যেহেতু নেপালি মানুষ, ওরাও এইসবে বিশ্বাস করে, তো সেই জন্য ওরা বিশ্বাস করে বলে সেই জন্য ওরা ওইখানেও একটা আত্মার সদ্গতির জন্য একটা পুজো অর্চনা করে। তারপর থেকে এখন ওদের বাড়িতে সিকিউরিটি গার্ড আছে, তবুও ওরা রাত্রিবেলা একটু সচেতন থাকে, ওরা বেশি রাত্রে বেরোয় না, একটা মনে ভয় ঢুকে গেলে যা হয় আর কি। সিকিউরিটি গার্ড আছে, সিকিউরিটি থাকে, সিকিউরিটি গার্ড কিছু কমপ্লেন করেনি এখন অবধি, কিন্তু ওরা একটু সবসময় ভয়েই থাকে। বলছি আমরা কখনো রাতে ফিরতে হলে আমরা একা ফিরি না বা একা দরজা খুলে বাইরে বেরোই না, সেইগুলো মনে সবসময় আমাদের ডাক কাটে, কিন্তু এরকম হয়। আচ্ছা, অনেক ডিমান্ড আসছে আরও একটা গল্প বলার জন্য, 12:28, ঠিক আছে বলা যাক, কোনো অসুবিধা নেই আমার, রাতেই ভালো গল্প বলতে। আচ্ছা হ্যাঁ প্লিজ, ওকে ঠিক আছে। তো এইবার যে গল্পটা বলছি সেটা হলো একটা গ্রামের সাইডের, মানে শহরের সাইডের নয়, এবার একটু হিল এরিয়া। হিল এরিয়া মানে এটা আমার আসামের না, নর্থ ইস্টের হিলস নয়, এটা হলো সিমলার গল্পটা। সিমলা আমি যেহেতু ব্যাংকে কাজ করি, আমার সিমলাতে একটা বিশাল বড় মানে প্রত্যেকটার ব্যাংকেরই অফিস থাকে। তো হিমাচল প্রদেশে অনেক জায়গায় ছোট ছোট ব্রাঞ্চ থাকে। তো হিমাচল প্রদেশে কেউ ঘুরতে গেছো কিনা জানি, আমি ঘুরতে যাইনি কখনো, কিন্তু হিমাচল প্রদেশে কিন্তু খুব সুন্দর জায়গা। আর প্রত্যেকটা জায়গায় বিভিন্ন ধরনের মানে ব্যাংক থাকে, অফিস থাকে, কিন্তু ওদের ছোট ছোট। হিল স্টেশনটা মানে হিলসের জায়গাটা, আচ্ছা ঠিক আছে প্রসেনজিৎ দা, থ্যাংক ইউ, আমি আছি, অনেকেই আছে প্লিজ, হ্যাঁ ওকে দেবলীনা, ওকে জয়তী সোম, ওকে ঠিক আছে, লক্ষ্মী গুপ্তা আছি, ওকে থ্যাংক ইউ সো মাচ। আপনারা আছেন বলেই আমি একটা বলছি, নাহলে এখন হয়তো অনেকেই ঘুমাতো, আমি হয়তো ঘুমাই না এত তাড়াতাড়ি, কিন্তু অনেকেই হয়তো ঘুমানোর সময়। একটু জোরে বলবো, হেডফোনে শুনলে আমার মনে হয় বেশি ভালো শোনা যায়। রাতের গল্প, ভূতের গল্প শুনতে হলে হেডফোনটাই বেশি ভালো, হেডফোনটা ইউজ করে নিলে বেশি ভালো হয়, ব্লুটুথ হোক আর নর্মাল হেডফোন হোক, হেডফোনটাই বেশি ভালো লাগে শুনতে। ঠিক আছে আমি জোরেই বলছি, জোরে, তার থেকে জোরে বলা সম্ভব নয়। আচ্ছা এটা কি সাউন্ডের প্রবলেম, সবাই একটু বলবেন, না আদারওয়াইজ লক্ষ্মী গুপ্তারই প্রবলেম, সেটা আমি বুঝতে পারছি না। আমি কিন্তু জোরেই বলছি, আমি ভলিউম কম করিনি। আচ্ছা এনিওয়ে, তো যে গল্পটা আসছিলাম সেটা হলো সিমলার। তো সিমলাতে বিভিন্ন অর্গানাইজেশনের সব ধরনের ব্যাংকেরই মানে ব্রাঞ্চ থাকে। তো আমি যেখানে ছিলাম, আরে প্রসেনজিৎ না মানে কি শোনা যাচ্ছে না যাচ্ছে না? ঠিক আছে ওকে, সংঘমিত্র বলছে ঠিক আছে, ওকে থ্যাংক ইউ, ঠিক আছে ওকে। তো তো এবং হিল স্টেশনটা মানে হিলসে আমরা সবাই ঘুরতে গেছি, দার্জিলিং, সিমলা, আর যাই বা না যাই, দার্জিলিং সিমলা ঘুরতে গেছি নিশ্চয়ই। আমি যেমন আমার নর্থ ইস্টের শিলং প্রত্যেকটা হিল স্টেশন দেখেছি, তারপর সিমলা যাইনি, কাশ্মীরও দেখেছি। তো প্রত্যেকটা হিল স্টেশনের মধ্যে একটা সিমিলারিটি আছে, বিশেষ করে রাতের বেলা কেউ হিলসে বেরোবে, হিলসে বেরিয়েছো রাতের বেলা কেউ, একা হোক, হেঁটে হোক, বাইকে হোক, রাতের বেলা। আর হিলসে কিন্তু রাত 8টা মানে অনেকটাই রাত। আমাদের এখানে যেমন রাত 8টা মানে সন্ধে হলো, এবার সবাই ঘুরতে বেরোবো টিফিন করে, ওরকম নয়। রাত 8টা মানে সবাই বাড়ি ঢুকে যায়। প্রত্যেকটা হিল স্টেশনে আমি একই জিনিস দেখেছি, দার্জিলিং থেকে শুরু করে কাশ্মীরে তো সন্ধ্যা 7টার পর লোক থাকেই না। তো সব হিল স্টেশনে, আমি শিলংয়ে তো অনেক সময়, তো আমার তো নেটিভ জায়গা ওটা, আমি দেখেছি যে রাত মোটামুটি ধরে নাও 8টার পর মানে হিলস ঠান্ডা, হিলসের লোক নেই, আর সব বাড়িতে ঢুকে পড়েছে। হিলসের একটা বৈশিষ্ট্য হলো চারিদিকে গাছপালা, পাহাড়ের মাঝখানে থাকে। তো হিলসে একটু রাতের বেলা গেলেই মনে হবে জায়গাটা ভুতুরে। হিলসের মানে আকৃতিটা দেখলেই, মানে পাহাড়গুলোর এমনভাবে তৈরি,
এবার আমি কালিম্পংয়ের কথা বলছি না, আমি লাচংয়ের কথাও বলছি না, আমি সেই কি যেন এই আরে কালিম্পংয়ের সেই স্কুলটা, ফেমাস স্কুলটা, নামটা ভুলে গেলাম। হ্যাঁ, কোহিমা, প্রত্যেকটা হিল স্টেশনে, কোহিমাতে বন্ড তুমি, আচ্ছা সঙ্গমিত্র বলছো, আরে কালিম্পংয়ের সেই কি স্কুলটা, ভৌতিক স্কুলটার নামটা ভুলে গেলাম। যাই হোক, প্রত্যেকটা হিল স্টেশনেই মনে হয় যেমন এখানে কিছু একটা নেগেটিভ এনার্জি আছে, একটা ভৌতিক ব্যাপার আছে, এরকম একটা মনে হয়। না না, ডুন স্কুল নয়, না ওইটা স্কুলটা নয়, দেওয়াশিসরা ওইটা সবাই জানে, ওটার অনেক ছবিও আছে, কালিম্পংয়েই তো ওটা। ঠিক আছে, ভুলে গেলাম, যাকে মনে মনে বলে বলছি। তো ওই সিমলাতে, এটা আমার ব্যাংকের নয়, অন্য একটা প্রাইভেট কোম্পানির, একটা বড় কোম্পানির একটা ব্রাঞ্চ। তো ব্রাঞ্চগুলো কি হয়, অনেক সময় ছোট ছোট জায়গায় খুলতে হয়, মানে পাহাড়ের ছোট ছোট পকেটে জায়গা, পাহাড় তো এই পাহাড় ওই পাহাড়ের মধ্যে অনেক ডিফারেন্স থাকে, তো একটা ছোট্ট পাহাড়ে সে বসে ইয়ে করছে, এই কি বলে ওটা, তোমার কাজ করছে। তো রাতের বেলা একা পাহাড়ের মধ্যে, শহরটা এত ছোট এবং জায়গাটা এত ছোট যে ওইখানে মানে এই নয় যে অফিসে কাজ করে আবার শহরে চলে আসবে, সেটা পসিবল না, ওই অফিসে থাকতে হবে। মাঝখানে একটু সমস্যা হয়ে গেছিল, বোধহয় নেটওয়ার্কে মিস হয়েছিল নাকি, রিকানেক্ট দেখাচ্ছিল, সমস্যা। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছ কি এবার?